হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাই। আজকে আমরা 2022 এইচএসের ফিজিক্সের কোয়েশ্চেন পেপারের সলিউশন নিয়ে আলোচনা করব। তোমাদের অনেকেরই হয়তো এই যে ফিজিক্স এক্সামটা 2022 এইচএসের কথা বলছি, যেমন হয়তো এক্সপেক্ট করেছিলে যে যতটা ভালো হবে হয়তো ততটা হয়নি। এটা অনেকের ক্ষেত্রেই ঘটেছে। তার একটাই কারণ যে নর্মালি আমরা প্রিভিয়াস ইয়ারের সমস্ত রকম কোয়েশ্চেন দেখে আমরা মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাই যে হ্যাঁ এই কোয়েশ্চেনগুলো করলে মেবি হয়ে যাবে। বাট যখন আমরা এক্সাম হলে গেলাম, কোয়েশ্চেনটা পেলাম, তখন মনে হলো যে স্যার কিছু কিছু কোয়েশ্চেন এমন ছিল যে হয়তো একটু ঘুরিয়ে দিয়েছে, বা অনেক কোয়েশ্চেন হয়তো সেখানে গিয়ে নতুনও মনে হয়েছে। তো এই সব জিনিসের জন্য স্যার আমরা যেমন এক্সপেক্ট করেছিলাম, তোমরা যেমন এক্সপেক্ট করেছিলে যে এক্সামটা এত ভালো হবে, হয়তো ততটা ভালো হয়নি। সবার ক্ষেত্রে বলছি না, কারো কারো ক্ষেত্রে এইরকম ঘটেছে। তো সে যাই হোক স্যার, যেটা হওয়ার তো স্যার হয়েই গিয়েছে। শুধু এটুকুই বলবো, মন খারাপ হবে এটা স্বাভাবিক। তার কারণ একটাই, বলো তুমি 1 বছর ধরে একটা সাবজেক্টের পেছনে তুমি যখন সময় দিচ্ছ, পরিশ্রম করছো, কষ্ট করছো, তো স্বাভাবিক তার রেজাল্ট তো আমরা সবসময় ভালো একটা আশা করবই। বাট যখন সেই রকম আশানুরূপ হয় না, মন খারাপ হবে, এটা স্বাভাবিক। কিন্তু শুধু এটুকুই বলবো, তোমার এই কষ্ট, তোমার এই পরিশ্রম কখনোই বিফল যাবে না। জীবনের কোনো না কোনো ক্ষেত্রে এটা কাজে লাগবেই। তার কারণই হচ্ছে যে আমরা জীবনে যে কোনো ভালো কাজ, যখনই কোনো ভালো কাজের পেছনে আমরা সময় দিই, কষ্ট করি, পরিশ্রম করি, সেই কাজের ফলাফল যাই হোক না কেন, ওই কষ্ট পরিশ্রমটা কখনোই বিফল যায় না। জীবনের কোনো না কোনো অংশে সেটা তোমাকে হেল্পফুল হবেই, এক কথায় সেটা সাহায্য হবেই কোনো না কোনো জায়গাতে। তো স্যার সেই বিশ্বাস রেখে আজকের ক্লাস শুরু করছি, মানে ভিডিও। তো চলো শুরু করা যাক। তো দেখবেন স্যার, পার্ট এ, ওকে স্যার, পার্ট এ সেকশন 2 গ্রুপ বি, এটা এই পোর্শনটা শুরু করলাম। ফার্স্ট কোয়েশ্চেনটা দেখবে, সমবিভব তলের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে আধান সরণের জন্য কোনো কাজ করতে হয় না কেন, এই কোয়েশ্চেনটা ছিল। ঠিক আছে, আচ্ছা চলো শুরু করা যাক। তো স্যার, তড়িৎ ক্ষেত্রের এ বিন্দু থেকে বি বিন্দুতে কিউ পরিমাণ আধানকে নিয়ে যেতে কৃতকার্য কত আমরা জানা আছে, ডাব্লিউ সমান কিউ ভিবি মাইনাস ভিএ। এবার স্যার বিন্দু দুটি সমবিভব তলে অবস্থিত হলে, তার কারণ বলেই দিয়েছে যে স্যার সমবিভব তলের কি হবে, সমবিভব তল মানে কি, এ বিন্দুর বিভব বি বিন্দুর বিভব কি হবে, সমান হবে, হ্যাঁ কি না? তাহলে স্যার এই দুটো যদি সমান হয় তাহলে ডাব্লিউ সমান কত হয়ে যাবে, 0। ব্যাস প্রুফ হয়ে গেল, দেখে নিও। নেক্সট কোয়েশ্চেনে চলে আসছি। নেক্সট কোয়েশ্চেনে এলাম, একের অথবা কি বলছে, একটি বিচ্ছিন্ন মাইনাস কিউ আধানগ্রস্ত কণার সমবিভব তলগুলি অঙ্কন করো এবং তড়িৎ ক্ষেত্র ই রেখা চিহ্নিত করো। আচ্ছা চলো স্যার, এই তো স্যার একটা পয়েন্ট মাইনাস কিউ আধান, ঠিক আছে এটা। এবার একটা বিষয় বলো, আগে ই রেখাটা দেখায় তারপরে সমবিভব তল চলে আসছি। স্যার মাইনাস কিউ আধানের তড়িৎ বলরেখা কি হয়, প্রবেশ করে, হ্যাঁ কি না? এই তো স্যার প্রবেশ করেছে। এবার তুমি জিজ্ঞেস করবে কেন প্রবেশ করে, যে সিম্পলি একটা উত্তর বলি, তড়িৎ ক্ষেত্র যখনই বলবো স্যার তখনই স্যার সেখানে +1 আধান ভাববো, যে কোনো জায়গায়। চলো এখানেই ভাবলাম, এখানে স্যার +1 আধান আছে, তাহলে স্যার মাইনাস প্লাসকে কী করবে, আকর্ষণ, এখানে ভাবো প্লাস, মাইনাস প্লাসকে আকর্ষণ এখানে ভাবো। তো যেখানেই ভাবো না কেন নিজের দিকে টানছে, ওই জন্য স্যার মাইনাস কিউয়ের দিকে তড়িৎ ক্ষেত্র মনে রাখবো কি, ডিরেকশনটা কী হবে স্যার, সেই দিকে অগ্রসর হবে, বিচ্ছিন্ন কিন্তু, এটুকু মনে রাখতে হবে। আর অন্য কোনো কিছু নেই, শুধু মাইনাস কিউ আধান আছে, আর কিছু নেই। আচ্ছা নেক্সট কি বলেছে স্যার, সমবিভব তল অঙ্কন করো। স্যার সমবিভব তল মানেটা কি, বিভব সমান হবে, তো স্যার 1/4πε q/r। তো স্যার এদিকে আর এদিকে আর এদিকে আর এদিকে আর সব দিকে আর ডিস্টেন্সে কি বিভব কি হয়, সমান। আর আমরা জানি বিন্দু আধানের জন্য স্যার সমবিভব তল কেমন হবে, অবশ্যই গোলীয় হবে, হ্যাঁ কি না? এই তো স্যার এটা দেখে বৃত্তাকার মনে হচ্ছে, বাট এটা অ্যাকচুয়ালি কি স্যার, গোলীয়। 3D, বাট এঁকেছি তো 2Dতে, দেখে বৃত্তাকার, কিন্তু মনে রাখবে তলগুলো কেমন স্যার, গোলীয়। দেখো কিউ থেকে সমান ডিস্টেন্সে বিভব কি সমান, আবার এটা সমান ডিস্টেন্সে কি বিভব সমান। আরও বেশি আঁকতে পারো, আরও বেশি করতে পারো, আমি শুধুমাত্র দুটো দেখেছি। তার মানে এই যে স্যার এটা এটা, এই যে স্যার তলগুলো দেখি, এগুলো সমবিভব তল। আর এই তো স্যার ই রেখা, এগুলো এই যে স্যার দেখিয়ে দিয়েছি ই রেখা। ঠিক আছে স্যার, ওকে দেখে নাও। নেক্সট, তড়িৎ বর্তনী সংক্রান্ত কিরচফের সূত্রগুলি, কিরচফ মানে কারশফের সূত্র, এটা যেহেতু বইয়ে হুবহু পেয়ে যাব, এটার আমি স্যার এখানে লিখছি না। ঠিক আছে স্যার, এটা কারশফের সূত্র যাব, সেই চ্যাপ্টারে পেয়ে যাব। আচ্ছা স্যার, নেক্সট কোয়েশ্চেন চলে আসছি।
এই কোয়েশ্চেনটা কি বলছে স্যার, 2 অথবা। দেখো 1.5 ভোল্ট তড়িৎচালক বল ও 0.2 ওহম এর অভ্যন্তরীণ রোধযুক্ত তড়িৎ কোষে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাঠিয়ে আহিত করা হচ্ছে, তাহলে তড়িৎ কোষের দুই প্রান্তের বিভব প্রভেদ কত হবে? চলো পজ করে ট্রাই করে কী কী দেওয়া আছে একটু লিখে নিই। তড়িৎচালক বল ই দেওয়া আছে কত স্যার, 1.5 ভোল্ট। আর কি দেওয়া আছে? অভ্যন্তরীণ রোধ 0.2 ওহম। আর দেওয়া আছে, আর কিছু দেওয়া আছে? হ্যাঁ, কারেন্ট আই সমান দেওয়া আছে 2 অ্যাম্পিয়ার। আচ্ছা দেখে নাও, এখানে একটু আলাদা বিষয় আছে, কিভাবে একটু বলি। দেখো নর্মালি আমরা যেটা স্যার বর্তনী চিত্র আঁকি এরকম, আগে অ্যাকচুয়ালটা আমি দেখাচ্ছি, যেটা আমরা শিখে এসেছি বা পড়িছে সেটা আগে দেখাচ্ছি। দেখো চলো অভ্যন্তরীণ রোধকে একটা এখানে আর দিয়ে দেখিয়ে দিলাম, এখানেও দেখাতে পারো, তবুও দেখিয়ে দিলাম আর দিয়ে। চলো এটা অভ্যন্তরীণ রোধ আর এটা তড়িৎচালক বলি, একটু আলাদা করে দেখালাম, তাতে কিছু যায় আসে না। ঠিক আছে স্যার। আচ্ছা এবার আমরা এইরকম নর্মালি অভ্যস্ত চিত্র দেখে অভ্যস্ত, এটা হচ্ছে পরিবর্তনী রোধ ক্যাপিটাল আর, হ্যাঁ কি না, সাধারণত এরকম দেখে অভ্যস্ত। এবার স্যার কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যায় আমরা জানি বর্তনীতে, এই তো স্যার উচ্চ থেকে নিম্নে, হ্যাঁ কি না, এরকম একটা কারেন্ট যায় আমরা জানি এরকম চিত্র। আচ্ছা এই ক্ষেত্রে বলো তো বর্তনীর দুই প্রান্তের বিভব প্রভেদ কত হয়? এক্ষুনি লিখবো না স্যার, আগে দেখে নিই, যেটা গণ্ডগোলটা হয় ই মাইনাস আই আর। একেবারে সঠিক, এক কাজ করলাম, ভালো করে দেখি আমি কি বলতে চাইছি। এখানে সাপোজ ধরে নাও এই সার্কিটটা নেই, ধরে নাও, ঠিক আছে, এটা নেই, ভেবে নাও, ঠিক আছে, এটা নেই, এটুকু ভাবো। আচ্ছা এবার দেখো, মানে আমার ওটা দরকার নেই, তার জন্য মিটিয়ে দিলাম। এবার দেখো কি হচ্ছে স্যার, এটা কখন? যখন ব্যাটারিটা কারেন্ট সাপ্লাই করছে তখন এই ঘটনা। কিন্তু এখানে অঙ্কটা ভালো করে পড়ি, আহিত করা হচ্ছে মানে চার্জ করা হচ্ছে ব্যাটারিটাকে। ব্যাটারিটাকে চার্জ করা হচ্ছে মানে কি, ব্যাটারি থেকে কারেন্ট আসছে না ব্যাটারিতে কারেন্ট যাচ্ছে? অবশ্যই ব্যাটারিতে কারেন্ট যাচ্ছে। তার এখানে এই আয়ের ডিরেকশনটা এটা নয় স্যার, এটা হচ্ছে আয়ের ডিরেকশন। মাথাটিগুলো কী বলতে চায় না স্যার, এটা কখন? যদি আই এটা ছিল তাহলে এটা এর জন্য এটা আর থাকবে না, যেটা কোয়েশ্চেনে বলেছে। এটা হচ্ছে কোয়েশ্চেনের চিত্র, আগে বললাম কিন্তু এটা হচ্ছে কোয়েশ্চেনের চিত্র স্যার, ঠিক আছে। আহিত করা হচ্ছে, চার্জ করা হচ্ছে কারেন্টটা ওইদিকে, তাহলে স্যার আমি এখানে লিখতে পারি না মাইনাস আই লিখতে পারি না? তাহলে মাইনাস মাইনাসে কী হয়ে গেলো প্লাস। তো এটা একটু মনে রাখবো স্যার, যখন চার্জ করা হবে তখন কিন্তু ই মাইনাস আই আর নয়, ই প্লাস আই আর। ঠিক আছে, এটা মনে রাখবেন। এখান থেকে একটা শর্ট কোয়েশ্চেনও হয়ে গেল তাহলে, যে স্যার কোষের দুই প্রান্তের বিভব প্রভেদ তার তড়িৎচালক বল অপেক্ষা বেশি হতে পারে কি? হ্যাঁ পারে। কখন? যখন কি করা হচ্ছে, কোষটাকে আহিত করা হচ্ছে। এটা একটু মনে রাখবো, ঠিক আছে স্যার। আচ্ছা চলো ভ্যালু বসিয়ে দাও। ই এর ভ্যালু কত? 1.5 প্লাস আয়ের ভ্যালু কত? 2, আর এর ভ্যালু কত? 0.2। 1.5 প্লাস 2 2 4, 0.4, তাহলে কত হয়ে গেল? 1.9 ভোল্ট। ব্যাস, ঠিক আছে। এটাকে স্যার ই দিয়েও বুঝতে পারেন, এটা তো সবচেয়ে সিম্পল ওয়েতে বললাম। এটাকে আপনি কার্সফ দিয়েও বুঝতে পারেন। চলুন বুঝিয়ে দিই। মনে করো এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, আর এদের মধ্যে বিভব পার্থক্য ভি ধরে নিলাম। এটাই বের করতে হবে, হ্যাঁ কি না? এ আর বি এর মধ্যে বিভব পার্থক্য ভি ধরলাম, তাহলে ভি। হ্যাঁ চলো হাঁটতে শুরু করলাম এইদিকে, ঠিক আছে স্যার। কী হচ্ছে, বড় থেকে কী হচ্ছে ছোট, তাহলে মাইনাস হবে। তাহলে মাইনাস তড়িৎচালক বল, মাইনাস তড়িৎচালক বল কত? 1.5। ঠিক আছে চলো দেখো, রোধ পেয়ে গেছি স্যার। যেই দিকে যাচ্ছি ওই দিকে কারেন্ট, মানে কি নেগেটিভ আই আর, তাহলে নেগেটিভ আই মানে কত বলো? আই মানে 2, আর মানে কত বলো? 0.2। হ্যাঁ কেন, এটাই তো সূত্র। সমান কী হয়ে গেলো স্যার? 0। তাহলে ভি সমান দেখো ও পাশে নিয়ে যাও, এটাই চলে আসছে। বুঝতে পারলাম স্যার, কার্সফস ল দিয়েও করতে পারি একই জিনিস। ওকে নেক্সট কোয়েশ্চেন চলে আসছি। ওকে স্যার, নেক্সট কোয়েশ্চেন এলাম। 3 নম্বর কোয়েশ্চেন কী বলছে দেখো তো। শ্রেণীতে অবস্থিত একটি এলসিআর বর্তনীকে এসি উৎসের সঙ্গে যুক্ত করা হলো। দশাচিত্র ব্যবহার করে বর্তনীর প্রতিরোধ রাশিমালা নির্ণয় করো। তো চলো করা যাক। দশাচিত্র কেমন স্যার? এই তো স্যার এঁকে দেবো, ভি নট আর, ভি নট এল, ভি নট সি, হ্যাঁ কি না? ঠিক আছে স্যার। এইদিকে এরকম হয়, আমাদের জানা আছে যে এল স্যার কি কারেন্ট থেকে কি 90 ডিগ্রি থাকে, এক্সি কি পিছিয়ে থাকে, এইসব জিনিসগুলো। আচ্ছা এবার একটা জিনিস দেখো, আমরা যে কোনো একটা কেস ধরে নেব যে স্যার ভি নট এল ভি নট সি এর থেকে বেশি। তুমি এটাও বেশি ধরতে পারো, কিছু যায় আসে না, যে কোনো একটা কেস ধরলাম। ওকে ভালো করে দেখো, এক্সেল মানে কি ওমেগা এল, এক্সি মানে কি 1/ওমেগা সি। এই যে স্যার এই কেসটা যদি ভি নট এল গ্রেটার ভি নট সি হয়, ঠিক আছে, এই যে স্যার এর সর্বোচ্চ মানটা, ঠিক আছে, এর ক্ষেত্রে যে দুই প্রান্তের বিভব প্রভেদ, এর ক্ষেত্রে আবেশকের, ঠিক আছে, এটা ধারকের দুই প্রান্তের বিভব প্রভেদে যেটা সর্বোচ্চ তার থেকে যদি বেশি হয়, একটা জিনিস ভালো করে দেখো, এটা ধরো ওপরে 10 নিউটন, এটাকে ভেক্টর হিসাবে ভাবো তাহলে হবে। উপরে ভাবো 10 নিউটন, নিচে ভাবো 3 নিউটন,
তাহলে স্যার ওপরে 10 নিচে 3, তাহলে ওপরে কত হবে 7। কী করে পাবো 10 - 3। ঠিক তেমনই স্যার ওপরে ভি নট এল নিচে ভি নট সি, এটা বড়, তাহলে কি যেটা রেজাল্টেন্ট পাবো লব্ধি সেটা কী হবে ভি নট এল মাইনাস ভি নট সি। হ্যাঁ কি না, বইয়ে দেখবে হয়তো শুধু ভি এল লেখা আছে, ভিসি লেখা আছে, ভিআর লেখা আছে, সে আলাদা বিষয়। আমি সবচেয়ে একদম অ্যাকুরেটটা আমি ধরলাম, যেটা দেখে যেন সমস্ত কিছু বুঝতে পারি। সিমিলারলি ভি নট আর থেকে গেল, তাহলে বলো তো এর আর এর লব্ধি কী হবে? আমরা জানি স্যার সামান্তরিক সূত্র রেখে দাও, তাহলে এটা কী হয়ে গেলো ভি নট, এটা হয়ে গেলো আর কি লব্ধি। ঠিক আছে স্যার। আচ্ছা এবার চলো, এটা যেহেতু লব্ধি হয়ে গেল, লব্ধি সূত্র কি এখান থেকে দেখো দেখতে সমকোণী, এটা মানে এটা তাহলে কি অতিভুজ স্কয়ার সমান কী হবে অতিভুজ সমান কি লম্ব স্কয়ার প্লাস কি ভূমি স্কয়ার, তাহলে কী করতে পারি ভি নট সমান কি রুট ওভার ভি নট আর তার হোল স্কয়ার প্লাস ভি নট এল মাইনাস ভি নট সি তার হোল স্কয়ার। হ্যাঁ কি না, এবার ভি মানে কি আই আর, তাহলে আই নট আর প্লাস আই এক্সএল মাইনাস আই এক্সি আই আর, এই টার্মটাকে বলছি। ঠিক আছে, এগুলোকে প্রতিরোধ বলা আছে। যদিও এটা কি তোমাদের হয়তো কোয়েশ্চেন দেখবে তো প্রতিঘাত লেখা আছে, মানে বেশি বেটার বলা প্রতিরোধ, সে যাই হোক। ওকে আচ্ছা, তো আই নট প্লাস কি স্যার রুট ওভার অফ কি আর স্কোয়ার প্লাস কি আই নট বাইরে নিয়ে চলে এসো, তাহলে এক্স মাইনাস এক্স তার হোল স্কোয়ার। তাহলে এই টার্মটাকে স্যার আমি এই তো স্যার আই নট জেড, এটাকেই বর্তনের প্রতিরোধ বলা হয়। আচ্ছা আর একটা শুধু চিত্র হবে, এই পর্যন্ত করে নাও। আচ্ছা অতএব আমি চিত্রটা এঁকে দিচ্ছি, আগে লিখে দিই। অতএব বর্তনের প্রতিরোধ এইভাবে লিখে দেবা, বর্তনীর প্রতিরোধ। ঠিক আছে স্যার, বর্তনীর প্রতিরোধ জেড সমান কী হবে স্যার রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস কি এক্সএল মানে ওমেগা এল মাইনাস 1/ওমেগা সি এক্সি মানে, ব্যাস এটা হয়ে গেল রাশিমালা। চিত্র থেকে হয়ে গেল। লাস্ট একটা চিত্র এঁকে দিও, এরপরে এটা একটা আর একটা চিত্র এঁকে দিও এইরকম এরকম স্যার। এ পাশটা এঁকে দেবে ওমেগা এল মাইনাস 1/ওমেগা সি, এ পাশটা এঁকে দেবে আর ডট ডট করে দেবে, তাহলে এই যে এটা স্যার এটা হয়ে গেল জেড বর্তনের প্রতিরোধ। ব্যাস তাহলে জেড সমান কী হতো স্যার এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, দেখে নাও। ব্যাস সিম্পলি এটুকু করলেই হবে স্যার, দেখে নিও। এই কোয়েশ্চেনটা কী বলছে স্যার 3-এর অথবা একটি এসি বর্তনীর তড়িৎ প্রবাহ ও বিভবের রাশিমালা আই সমান 10 সাইন 314টি অ্যাম্পিয়ার এবং ভি সমান 200 সাইন 314টি ভোল্ট। তড়িৎ বর্তনীর একটি পূর্ণ চক্রের গড় ক্ষমতা নির্ণয় করে। চলো ট্রাই করি। পি সমান কী সূত্র স্যার ভি আর এম এস আই আর এম এস কস থিটা। হ্যাঁ কি না স্যার ভি আর এম এস মানে কি ভি নট বাই রুট টু, আই আর এম এস মানে কি আই নট বাই রুট টু। স্যার কস কত হবে দেখেন তো, থিটাটা কি ভোল্টেজ আর কারেন্টের দশা পার্থক্য, কত দশা পার্থক্য সাইন 314টি সাইন, তাহলে কোনো দশা পার্থক্য আছে নেই, তাহলে কস কত 0। ঠিক আছে স্যার। আচ্ছা ভি নটের মান কত ভি নট 200, স্যার রুট টু 2 হয়ে যাবে, ওটা লিখতে যাচ্ছি না। আর আই নটের মান কত 10, আর রুট টু কত হয়ে গেল 2, তাহলে কত হচ্ছে স্যার একটু দেখান তো 100 1000 এত ওয়াট। ঠিক আছে ক্ষমতা যেহেতু বলেছি। আচ্ছা চলো নেক্সট কোয়েশ্চেন, তড়িৎ চুম্বকের তরঙ্গ কীভাবে সৃষ্টি হয়, এটা একটা কোয়েশ্চেন। আর একটা কোয়েশ্চেন, তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্রের বিস্তারের সঙ্গে তড়িৎ চুম্বকের তরঙ্গের বেগের সম্পর্কটি লেখো। তাহলে চলো তড়িৎ চুম্বক তরঙ্গ কীভাবে সৃষ্টি হয়, ত্বরণ সহ গতিশীলায়িত কণা থেকে তড়িৎ চুম্বক তরঙ্গ সৃষ্টি হয়। আর এক স্যার বেগের সাথে তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্রের কী রাশির সম্পর্ক, এটুকু লিখে দেবা ভি ভেক্টর সমান ই ক্রস বি। শুধু সম্পর্ক চেয়েছে, আনসার হবে স্যার টু দ্য পয়েন্ট। দেখবে কোয়েশ্চেনে ভালো করে লেখাই আছে যে টু দ্য পয়েন্ট আনসারের জন্য আলাদা করে মার্কসের থাকবে, সেই দিকে নজর দেওয়া হবে, তো সেই দিকে স্যার মনে রাখবো। নেক্সট মানে এখানে অবশ্যই ভাষা দিয়ে লিখে দিও শেষে যে স্যার তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্র বিস্তারের সঙ্গে তড়িৎ চুম্বক তরঙ্গের বেগের সম্পর্কটি হলো, ব্যাস এটা লিখে দেবে। ঠিক আছে স্যার। ওকে নেক্সট চলে আসছি 4-এর অথবা স্যার কি বলছে, এক্স অক্ষ বরাবর অগ্রগামী তড়িৎ চুম্বকীয় তরঙ্গকে রেখাচিত্রের সাহায্যে প্রকাশ করো। এই চিত্রে কম্পনরত তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্রের দিক স্পষ্ট করে চিহ্নিত করো। দেখবে বই এরকম একটা সুন্দর চিত্র আঁকা আছে, এটা একদম অবিকল টুকে দেবো। এক্স অক্ষ বরাবর যাচ্ছে স্যার তরঙ্গটা, এই তো ভি ডিরেকশন দেখিয়ে দিয়েছি, এদিকে যাচ্ছে স্যার গতির অভিমুখ। আচ্ছা এই বরাবর তড়িৎ ক্ষেত্র দেখো, এই যে স্যার এই বরাবর, ঠিক আছে এই ওয়াই অক্ষ বরাবর কম্পিত হচ্ছে তড়িৎ ক্ষেত্র, আর জেড অক্ষ বরাবর কম্পিত হচ্ছে চৌম্বক ক্ষেত্র। উল্লেখ করে দিয়েছে এটা তড়িৎ উপাংশ, এগুলো কি চৌম্বক উপাংশ। এই তো স্যার তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র, এইভাবে স্যার কমপ্লিট চিত্র এঁকে দেবো, তাহলেই স্যার কমপ্লিট। ওকে স্যার নেক্সট কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনে ট্রাই করি, ত্বরান্বিত একটি প্রোটন ও একটি আলফা কণিকার সঙ্গে সংশ্লিষ্ট ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য সমান করতে প্রয়োজনীয় ত্বরণ বিভবের অনুপাত গণনা করো। এই কোয়েশ্চেনটা হয়তো বুঝতে হয়তো অনেক সময় একটু সমস্যা হয়েছে, ত্বরণ বিভব মানেটা কি স্যার, ত্বরান্বিত করছি তো একটা বিভব প্রভেদ, তো হ্যাঁ কি না, তো সেই বিভব প্রভেদটাই তোমাকে চেয়েছে, তাদের অনুপাতটা।
আলফার ক্ষেত্রে কত, প্রোটনের ক্ষেত্রে কত, যাতে কি তরঙ্গদৈর্ঘ্য সমান হয়। তো যা কাজ করি প্রথমে তরঙ্গদৈর্ঘ্য সমান করে দিই, ল্যামডা, প্রথমে প্রোটন বলেছে, প্রোটন সমান কি ল্যামডা আলফা। ঠিক আছে স্যার, এটা সমান করতে হবে, সমান হবে তাহলে স্যার বিভবের অনুপাত কত হবে, যে বিভবকে ত্বরান্বিত করছে তার জন্য ত্বরণ বিভব বলছে। ঠিক আছে স্যার। আচ্ছা ল্যামডা মানে কি, আচ্ছা আমি অ্যাকচুয়াল সূত্রটা এখানে লিখছি তাহলে বুঝতে পারবা, যেহেতু আমাকে এর সাথে সম্পর্ক আছে স্যার বিভব প্রভেদ, তাহলে এই ইকুয়েশনটা ইউজ করবো এম কিউ ভি। তাহলে দেখো ভালো করে দেখো, এইচ বাই রুট ওভার অফ 2, চলো এম ধরে নিলাম প্রোটনের ভরকে, কিউ প্রোটনের আধান কত হয় ই, আর স্যার ভি পি ধরলাম, যে স্যার এটা প্রোটনের বিভব ভিপি। নেক্সট এইচ বাই কী হবে বলো, রুট ওভার অফ সেই সূত্রটা 2m, ভর কত বলো একটা আলফার কত হয় স্যার, 4টা প্রোটনের ভরের সমান। অ্যাকচুয়াল দুটো প্রোটন দুটো নিউট্রন, কিন্তু প্রোটন নিউট্রনকে অলমোস্ট সমান ধরতে পারি, 4টা প্রোটনের ভরের সমান, স্যার কত 4m। আচ্ছা আধান কত হয় মনে আছে স্যার, কিউ কত হয় 2e হয়, দুটো প্রোটনের আধানের সমান। আচ্ছা স্যার ইন্টু ভি আলফা ধরে নিলাম। ঠিক আছে। আচ্ছা চলো এবার দেখো কী কী কেটে যাচ্ছে, দেখো এইচ এইচ হাওয়া বাতাস, রুট 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 হাওয়া বাতাস হয়ে গেল, 2 হাওয়া বাতাস, এম জল বাতাস, আর ইও কেটে গেল। তাহলে কী পড়ে থাকছে ভালো করে দেখো তো, এ পাশে শুধু ভিপি পড়ে থাকছে, আর এ পাশে কত পড়ে থাকছে স্যার 4 আর 2, এটাই তো এক্সট্রা, এম আর এর সাথে 4 আর 4 দুগুণে কত 8, তাহলে কত 8 ভি আলফা। কার কারণ অনুপাত চেয়েছে ভালো করে দেখো, প্রয়োজনীয় অনুপাত মানে কি, প্রথমে কাকে বলেছে প্রোটন, তাহলে ভি প্রোটন বাই কি ভি আলফা সমান কত 8, অতএব ভিপি ইজ টু ভি আলফা কত হচ্ছে স্যার 8:1। ব্যাস দেখে নিও। ঠিক আছে স্যার। ওকে নেক্সট কোয়েশ্চেন চলে আসছে, দেখে নাও। এই কোয়েশ্চেনটা কী বলছে স্যার, 5-এর অথবা, এই তো স্যার হাতে এই কোয়েশ্চেন নিয়ে ঘুরে বেড়াচ্ছি স্যার। 5-এর অথবা কী বলছে স্যার, ভি বিভবে ত্বরান্বিত একটি ইলেকট্রনের সঙ্গে সংশ্লিষ্ট ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্যের রাশিমালা নির্ণয় করো। তাহলে স্যার সিম্পলি করে দিই, ল্যামডা। ঠিক আছে স্যার, এইচ বাই কি পি, হ্যাঁ কি না, এইচ বাই পি মানে কি রুট ওভার অফ 2m কে, এখানে কেটা কি গতিশক্তি, কেটা কি স্যার গতিশক্তি, অবশ্যই ইলেকট্রনের। ঠিক আছে স্যার। এইচ বাই তাহলে কী হবে, এখানে ভাষাতে একটু লিখে দিই, ইলেকট্রনের সঙ্গে জড়িত ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে এটা লিখবে রুট ওভার অফ 2m, কে মানে কি ইভি, স্যার ভি বিভব প্রভৃতি ত্বরান্বিত করি, তাহলে গতিশক্তি কে সমান কী হয় ইভি। আচ্ছা এবার ভ্যালু বসা, এইচের ভ্যালু কত 6.626 10⁻34 জুল সেকেন্ড হয়ে গেল, রুট ওভার অফ 2m ভ্যালু কত স্যার, মাস কত ইলেকট্রনের 9.1 10⁻31, স্যার আধান কত 1.6 10⁻- কত 19 কুলম্ব, আর ভিটা তো স্যার বলেই দিয়েছে ভি। তাহলে স্যার এটা একটু কাটাকাটি করবেন, মান বসাবেন, এটাকে অ্যাংস্ট্রমে ট্রান্সফর্মার করবে একবারই, অত একসাথে অত মানে ভাষা দিয়ে লিখবো না স্যার, ব্যাস ডিরেক্ট লিখে দেবো। এটা যেটা করবে এটা মিটারে আসবে, তাকে যদি অ্যাংস্ট্রমে ট্রান্সফর্ম করো তাহলে এটা চলে আসবে। এটা হচ্ছে স্যার সম্পর্ক, ল্যামডা সমান 12.7 বাই রুট ভি অ্যাংস্ট্রম। ওকে স্যার নেক্সট চলে আসছি। ওকে স্যার 6 নম্বর কোয়েশ্চেন এলাম, কি বলছে, স্থির তড়িতের গাউসের উপপাদ্যটি লেখো। তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারে পেয়ে যাবো হুবহু স্যার, তার জন্য আমি আর লেখাচ্ছি না। নেক্সট, এর উপপাদ্য প্রয়োগ করে সুষমভাবে আহিত ল্যামডা রৈখিক আধান ঘনত্বের একটি দীর্ঘ সরু তারের জন্য কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করো। দেখবে গাউসের উপপাদ্যের পরেই দেখবে 6টা মতো মানে প্রয়োগ আছে, 5-6টা, সেখানে এই প্রয়োগটা করা আছে, সেখান থেকে স্যার দেখে নেব। ওকে স্যার। নেক্সট, অথবা একটি পি দ্বিমেরু ভ্রামক বিশিষ্ট তড়িৎ দ্বিমেরুকে একটি ই সমপ্রাবল্যের তড়িৎ ক্ষেত্রে স্থাপন করা হলো। প্রমাণ করো দ্বিমেরুর ওপর ক্রিয়াশীল টর্ক টাউ সমান, টাউ হলে টাউ সমান পি ক্রস ই। এটাও স্যার তড়িৎ দ্বিমেরুতে যাব, দ্বিমেরুর ওখানেই তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারে কিন্তু স্যার একেবারে প্রুফ করা আছে। নেক্সট, দ্বিমেরুটির ওপর টর্ক যখন সর্বোচ্চ টর্কের অর্ধেক হয়, তোমরা যদি এই কোয়েশ্চেনটা দেখো বাংলাতে কি লেখা আছে দেখো, আমি বলছি এই জায়গাগুলো ছাত্ররা গণ্ডগোল হয়। দ্বিমেরুর লেখা আছে ভ্রামক যখন সর্বোচ্চ ভ্রামকের অর্ধেক হয়, তো আমরা দ্বিমেরু ভ্রামক মানে কি জানি Q×2L, তো এই জায়গাটা গণ্ডগোল হয়ে যাবে স্যার। বোঝাতে কী চাইছে বলতে কী চাইছে, তো মনে রাখবো দ্বিমেরুর ওপর টর্ক, কী করে বুঝলাম টর্ক হবে, ইংলিশ কোয়েশ্চেনটাই চলে যাবে, বাংলার পরে যেখানে ইংলিশ লেখা আছে ওখানে দেখো পড়ে স্পষ্ট বোঝা যাবে লেখা আছে টর্ক। ঠিক আছে, ম্যাক্সিমাম টর্ক আর ওর ওপর টর্ক এরকম করে ভাষায় লেখা আছে। তো এই জায়গাগুলো একটু স্যার যখনই বাংলা কিছু না বুঝতে পারবে একটু, তার জন্য স্যার ইংলিশ টার্মগুলো একটু আমরা পড়ে রাখবো, সেখান থেকে একটু দেখে নেবো কী বলতে, যেমন ওখানে প্রতিঘাত লেখা ছিল, বাট ইংলিশে দেখবে ওখানে ইম্পিডেন্স মানে প্রতিরোধের কথা বলা হচ্ছে নর্মালি। নেক্সট, ওকে আচ্ছা স্যার এটা পেয়ে যাবো। নেক্সট, আচ্ছা এই কোয়েশ্চেনটা করে দিই, দ্বিমেরুর ওপর টর্ক যখন সর্বোচ্চ টর্কের অর্ধেক হয় সেই অবস্থায়
তড়িৎ ক্ষেত্রে দ্বিমেরুটির অবস্থানের চিত্র অঙ্কন করো। আচ্ছা চলো স্যার, টাও মানে কি বলো? তো পিই মানে কি, পি সাইন থিটা, এত কিছু লেখার দরকার না, শুধু চিত্র আঁকতে বলেছে, টু দ্য পয়েন্ট আনসার হবে। আমি শুধু দেখিয়ে দিচ্ছি। স্যার টাও ম্যাক্স মানে কি? টাও ম্যাক্সিমাম কখন হবে? যখন সাইন কত 1 হবে, হ্যাঁ কি না? সাইন কখন 1 হয়? সাইন 90-তে 1 হয়, তার মানে কি ম্যাক্সিমামের ক্ষেত্রে চিত্রটা কেমন হবে? এটা যদি ই হয়, এটা হচ্ছে মাইনাস কিউ প্লাস কিউ হয়, হ্যাঁ কিনা? তাহলে কি এটা হলো চিত্র, তাই তো? মাইনাস থেকে প্লাসের দিকে, বুঝতে পারলাম? তাহলে এটা কারণ এটা তো যে ডিরেকশন হয় মাইনাস থেকে 90 কি ম্যাক্সিমাম। স্যার তাহলে স্যার এর অর্ধেক কত হবে? সর্বোচ্চ অর্ধেক মানে কি p/2। এবার স্যার p/2 মানে কি? হাফটা তাহলে কার জন্য আসতে হবে? সাইনের জন্য আসতে হবে, হ্যাঁ কি না? তাহলে সাইন কততে হাফ হয়? 30। তাহলে আমাকে যেটা চিত্র আঁকতে হবে সেটা এটা, মাইনাস কিউ প্লাস কিউ, ঠিক আছে? ও সরি স্যার, তড়িৎ ক্ষেত্রটাকে ওপরেই দেখাই। তড়িৎ ক্ষেত্র এটা, এর সঙ্গে কত ডিগ্রি কোণে থাকবে স্যার? মাইনাস কিউ প্লাস কিউ। ডিরেকশনটা গণ্ডগোল না, মাইনাস থেকে প্লাসের দিকে এর ডিরেকশন, দ্বিমেরু ভ্রামকের ডিরেকশন, পি এর ডিরেকশন, মধ্যবর্তী তাহলে কোণ কত হবে? 30 ডিগ্রি। ঠিক আছে স্যার, এটা হবে স্যার চিত্র, মাইনাস কিউ থেকে প্লাস কিউ, এটা হবে চিত্র, দেখে নিও। ঠিক আছে স্যার, এটুকু আমাদের একে দেখাতে হবে। ওকে স্যার, 7 অথবা কি বলছে দেখো তো? সমপ্রবাহের উৎসের সাহায্যে একটি সমান্তরাল পাত ধারককে ভি বিভাবে আহিত করা হলো, এরপর ধারকটিকে উৎস থেকে বিচ্ছিন্ন করা হলো। এখন ধারকের পাত দুটির মধ্যে দূরত্ব বাড়িয়ে দ্বিগুণ করা হলে নিম্নলিখিত ক্ষেত্রে কি পরিবর্তন ঘটবে তা কারণ সহ লেখো। প্রথম কোয়েশ্চেন, ধারকত্বের কি পরিবর্তন হবে? পাত দুটির মধ্যে তড়িৎ ক্ষেত্র আর কি ধারকে সঞ্চিত শক্তি। চলো করা যাক, কী হবে স্যার? চলুন প্রথমে স্যার সি মানে কি বলেন? প্রথমটা করছি, কে এপসাইলন আলফা বাই ডি, কে এপসাইলন আলফা বাই ডি, হ্যাঁ কি না? স্যার কে মাধ্যম দিয়ে ধরলাম। তাহলে সি ড্যাশ, স্যার কে তো চেঞ্জ হচ্ছে না, এপসাইলন আলফা চেঞ্জ করছি না, শুধু কি এটাকে কি দ্বিগুণ করছি, তাই তো? তাহলে 2D করছি। আচ্ছা স্যার এই যে 2 বাদ দিলে বাকিটা কি সি তো? তাহলে স্যার প্রথম উত্তরটা কী হবে? ধারকের ধারকত্ব অর্ধেক হবে। প্রথম উত্তর হয়ে গেল, লিখে দিও ভাষা দিয়ে, ধারকের ধারকত্ব অর্ধেক হবে। সেকেন্ড, স্যার পাত দুটির মধ্যে তড়িৎ ক্ষেত্র কী হবে? আচ্ছা তড়িৎ ক্ষেত্রে স্যার এইটা মনে আছে, রাশি মনেটা, সিগমা বাই কী হয় স্যার? এপসাইলন নট, এটাই তো হয়, হ্যাঁ কি না? যে সমান্তরাল পাত ধারকের মিডিলে সিগমা বাই 2 এপসাইলন নট প্লাস সিগমা বাই 2 এপসাইলন নট সমান কত হয়? সিগমা বাই এপসাইলন নট। এটা প্রুফে আমরা একটু দেখে নেব স্যার, যে সমান্তরাল পাত ধারকের মিডিলে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র কত হয়। ঠিক আছে, একটা প্লেটের জন্য সিগমা বাই 2 এপসাইলন নট প্লাস আরেকটা প্লেটের জন্য সিগমা বাই 2 এপসাইলন নট, যোগ করলে সিগমা বাই এপসাইলন নট। স্যার এবার সিগমা মানে কি বলেন তো স্যার? আধান বাই কি ক্ষেত্রফল, হ্যাঁ কি না? কিউ বাই এ। আচ্ছা এখানে এ বলতে আমি আলফা বলেছি, চলো আলফাই বলি ক্ষেত্রফলকে, কিউ বাই আলফা ইন্টু এপসাইলন। এবার একটা বিষয় বলো, এই জায়গাটা একটু ভালো করে বুঝিও স্যার। আধান তো ফিক্সড দুটি, আমি দূরে সরাচ্ছি, ঠিক আছে? এখানে অবশ্যই বলা উচিত অন্তরক দিয়ে সরাচ্ছি, যাতে কোনোরূপ আধানের আদান প্রদান না হয়। দূরে সরাচ্ছি, আধান তো ফিক্সড আছে, আধান চেঞ্জ হচ্ছে না, আধান ফিক্সড, ক্ষেত্রফল ফিক্সড, এপসাইলন তার মানে কি এটা কি থাকবে? ধ্রুবক। তাহলে এবার তড়িৎ ক্ষেত্র অপরিবর্তিত থাকবে। ঠিক আছে, একটা বিষয় বলি, অনেকে এটাকে এই গণ্ডগোলটা করে, ই সমান একটু ভালো করে দেখে নাও ভি বাই ডি করে। ঠিক আছে, কী জিজ্ঞেস করে বলো তো? এখানে ওরা ভাবে ই সমান তো ভি বাই ডি, তাহলে ডিটা স্যার 2D হয়ে গেল, তাহলে স্যার ভি তো ভি থাকলো, ডিটা 2D হয়ে গেল বৃদ্ধি, তাহলে স্যার ই বাই 2 হয়ে গেল ই ড্যাশটা। না স্যার, এটা কখন করতে পারি? যখন ভিটা কি ধ্রুবক, এখানে ভি ধ্রুবক থাকছে না, কীভাবে বলে দিচ্ছি দেখে নাও। এটা করবে না, ঠিক আছে? এটা অনেকেই করি। আচ্ছা দেখো, ভিটা কেন ধ্রুবক, সরি ভিটা কেন ধ্রুবক নেই বলছি, ভি সমান কী বলে? কিউ বাই সি তো। ঠিক আছে, তাহলে ভি ড্যাশ মানে যেটা চেঞ্জ হয়ে হচ্ছে, কিউ তো ধ্রুবক কিন্তু সি ড্যাশ তো চেঞ্জ হচ্ছে। সি ড্যাশ মানে কি? সি বাই 2, এই তো দেখো। তাহলে কাজ করো, কিউ বাই সি বাই 2, তাহলে 2ও পড়ে গেল, কিউ বাই সি। কিউ বাই সি মানে কি বলো? ভি। তাহলে স্যার 2V, দেখছো ধারক বিভব কি দ্বিগুণ হয়ে গেল। যদি বিভব চাই তো বিভবের কী পরিবর্তন হবে? দ্বিগুণ হয়ে যাবে। বুঝতে পারলে? যেহেতু বিভব চেঞ্জ হচ্ছে ওইভাবে করতে পারেন, এই সমান বি বাই ডি। আচ্ছা স্যার নেক্সট চলেন, তাহলে এটা লিখে দিয়ে অপরিবর্তিত থাকবে, হয়ে গেল। সেকেন্ড, ধারকের সঞ্চিত শক্তি, আচ্ছা কোনটা ইউজ করবো বলো তো? হাফ কিউ স্কয়ার বাই সি, হাফ কিউ হাফ সি স্কয়ার, কী ধ্রুবক? অবশ্যই কি কিউ তো ধ্রুবক, হ্যাঁ কি না? তাহলে এর হেল্প নাও, ইউ সমান কি হাফ কিউ স্কয়ার বাই সি, কিউ যেহেতু ধ্রুবক তাহলে ই ড্যাশটা কী হবে? চলো তাহলে ই ড্যাশ মানে যেটা চেঞ্জ, এটা এনার্জিকে ইউ লিখি, চলো তাহলে তড়িৎ ক্ষেত্র মনে হবে আবার। চলো এনার্জি ইউ ড্যাশ, তাহলে কী হবে বলো? হাফ কিউ স্কয়ার থাকলো, এটা চেঞ্জ হচ্ছে না। এবার সিটা কি দেখো তো? সি বাই 2 নয়, সি বাই 2 মানে ওপরে করে দিলাম একবারে। তাহলে স্যার এটা কি ইউ, তাহলে স্যার 2 হয়ে গেল না, 2 হয়ে গেল না। এর মানে কি বলবো? কি দ্বিগুণ হবে? তাহলে লিখবো শক্তি দ্বিগুণ হবে। বুঝতে পারলাম স্যার, দেখে নিও।
স্যার 8 কোয়েশ্চেনটা করা যাক। বিনতি কোণ বলতে কি বোঝো? স্যার এটা পথের চৌম্বক ধর্ম যাব, সেখানে একেবারে স্যার অবিকল সংজ্ঞা পেয়ে যাব, একটু ওখান থেকে দেখে নেব, ঠিক আছে স্যার? ওকে, নেক্সট যেখানে ভূচুম্বকত্ব আছে সেখানে। নেক্সট, কোন স্থানে ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক প্রাবল্যের মান বি ও বিনতি কোণ 60 ডিগ্রি, তাহলে ওই স্থানে ভূচুম্বক প্রাবল্যের উল্লম্ব উপাংশের মান কত? স্যার কী কী দেওয়া আছে একটু ভাবি। অনুভূমিক উপাংশ মানে যেটাকে আমরা এইচ দিয়ে সাধারণত ডিনোট করি, ওটা বি বলা আছে। আর থিটা কত বলা আছে স্যার? 60 ডিগ্রি। কী চেয়েছে? ভি। তাহলে স্যার ভি বাই এইচ মানে কি আমাদের জানা আছে? ট্যান থিটা, হ্যাঁ কি না? অর্থাৎ ভি সমান কী হবে বলো? এইচ ট্যান থিটা, তাই তো? এইচ ট্যান থিটা। তাহলে স্যার এইচের জায়গায় কত? বি। ট্যান থিটার জায়গায় ট্যান 60, অতএব কত হলো স্যার? √3b, যেহেতু কোনো একক বলেনি, ব্যাস এটা হয়ে যাবে উত্তর। তাহলে তুমি লিখে দেবো অতএব উল্লম্ব উপাংশ হলো √3b, যেহেতু এখানেও কোনো ইউনিট বলেনি, ঠিক আছে স্যার? আচ্ছা, নেক্সট এই কোয়েশ্চেনটা পড়ো তো কী বলছে। এর অথবাটা, হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটি 5.3 × 10⁻11 মিটার ব্যাসার্ধের কক্ষপথে 2.18 × 10⁻6 মিটার পার সেকেন্ড বেগে প্রোটনের চারদিকে আবর্তন করেছে। সমতুল্য দ্বিমেরু ভ্রামক নির্ণয় করো। চলো কী হবে স্যার দ্বিমেরু ভ্রামকের রাশিমালা? কত আসছে স্যার? চলেন স্যার সূত্র লিখি ডিরেক্ট, আর কিছুই নয়। আচ্ছা, নেক্সট চলে এলাম এই কোয়েশ্চেনটা। স্যার দ্বিমেরু ভ্রামকের সূত্র কী? দেখো কি কার রেসপেক্টে আছে? ব্যাসার্ধ, বেগ, এগুলোর। তাহলে স্যার দ্বিমেরু ভ্রামকের সূত্র হচ্ছে QVR/2। তাহলে এখানে যেহেতু স্যার ইলেকট্রন EVR/2, চলো ভ্যালু বসো। ইলেকট্রনের ভ্যালু কত? 1.6, চার্জ 19, ভি এর ভ্যালু কত? বেগ কত বেগে স্যার? এটা 2.18 10⁻, কত স্যার? 6। আর কি আছে স্যার? ইন্টু আর 5.3 10⁻11 বাই কত? 2। এবার স্যার বাকিটা আপনাদের দায়িত্ব, শুধু ক্যালকুলেটর বসান, যেটা আসবে সেটাই। চলেন করা যাক। আমি শুধু 10⁻ একটু পাশে লিখি, বাদ বাকিটা ক্যালকুলেটরে করে দেবো। -19 + 6 বা -19 -11 কত? -30। আর 30 থেকে +6 মানে কত হয়ে গেল স্যার? -24। এবার স্যার এটা একটু ক্যালকুলেটরে বসাবো, যা আসবে স্যার সেটাই একটু বসিয়ে দেখে নাও। সামথিং 18.49 এরকম কিছু একটা লিখে দিতে পারো। 486 এরকম কিছু আসছে, তো 49 করে দিলাম স্যার। এত। আচ্ছা দেখছো 10⁻, মাথায় 24 দিয়েছি, কী সব লিখছি স্যার? ইন্টুর মাথায় 24, 10⁻⁻24। একক কি স্যার? অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার, হ্যাঁ কি না? কারেন্ট ইন্টু ক্ষেত্রফল, অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। আচ্ছা স্যার নেক্সট কোয়েশ্চেন চলে আসছে, দেখে নাও স্যার। ক্যালকুলেশন একটু নিজেরাও স্যার চেক করে নেবো, ঠিক আছে স্যার? ক্যালকুলেশনে তো কোনো রকমভাবে মিস্টেক থাকতেই পারে, বাট মেন ম্যাথস ঠিক আছে, একটু দেখে নেবো স্যার। 9 কোয়েশ্চেনটা কী বলছে দেখো তো। একটি এন পাকের ও এল দৈর্ঘ্যের দীর্ঘ বায়বীয় মজ্জার সলিনয়েডের সাবেশাঙ্ক নির্ণয় করো। এই যে স্যার তড়িৎচুম্বকে আবেশ যাব, সেখানে এল সমান দেখবে μ0n² a/l, এই প্রুফটা করতে হবে। যেখানে সাবেশাঙ্ক বিষয়টা আছে তারপরেই দেখবে প্রমাণ করা আছে, একটু দেখে নেব। নেক্সট, একটি এন পাকের ও এ ক্ষেত্রফলের তারের কুণ্ডলীকে ওমেগা কৌণিক বেগে বিচুম্বক প্রবাহের চুম্বক ক্ষেত্রে ঘোরানো হচ্ছে। কুণ্ডলীর সঙ্গে আর মানের একটি রোধ যুক্ত, তাহলে কুণ্ডলিতে আবিষ্ট তড়িৎচালক বলের সর্বোচ্চ মান। প্রথম কোয়েশ্চেন। দ্বিতীয় কোয়েশ্চেন, বর্তনীতে ব্যয়িত শক্তির মান নির্ণয় করো। ব্যয়িত শক্তি বা সেই ক্ষমতা একই কথা, ঠিক আছে স্যার? চলো কী করে করবো? এই তো স্যার NS, এদিকে চুম্বক ক্ষেত্র, ঠিক আছে? এই যে স্যার একটা কুণ্ডলী, এই যে এটা, এই ডিরেকশন কোন দিকে হবে? কুণ্ডলী ডিরেকশন সবসময় কি হয়? পারপেন্ডিকুলার, এইভাবে আছে প্রাথমিক অবস্থায়। কুণ্ডলীটা ঘুরতে শুরু করলো, তাহলে এখন কি এইভাবে। তাহলে এই মোমেন্টটা কত কোণ করেছে স্যার? চুম্বক ক্ষেত্রের সঙ্গে কত কোণ করেছে? থিটা, ঠিক আছে স্যার? তাহলে স্যার কুণ্ডলীর সঙ্গে জড়িত চুম্বক ফ্লাক্স ফাই সমান কী হয়? BA cos থিটা, হ্যাঁ কি না? যেহেতু n সংখ্যক পাক, তার জন্য NBA cos থিটা। থিটা মানে কি? ওমেগা টি, অতএব NBA cos ওমেগা টি। চলো আগে এই পর্যন্ত লিখে নিই, তারপরে চলে আসছে। তাহলে স্যার নেক্সট বলেন, অতএব আবিষ্ট তড়িৎচালক বলের মান একটু মেটালাম, ঠিক আছে স্যার? অতএব লিখো, অতএব আবিষ্ট তড়িৎচালক বলের মান, অতএব স্যার আবিষ্ট তড়িৎচালক বলের মান, আবিষ্ট তড়িৎচালক বলের মান কত হবে স্যার? আবিষ্ট তড়িৎচালক বল যা লিখবে লিখো। আবিষ্ট তড়িৎচালক বল ই সমান কি সূত্র বলো? -d/dt, হ্যাঁ কি না? এটাই তো সূত্র, ই সমান -d/dt। এবার দেখো কসের ইন্টিগ্রেট ডেরিভেটিভ কি? মাইনাস সাইন, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, তাহলে কী পড়ে থাকলো? ওমেগা যেহেতু আছে বাইরে চলে এলো, তাহলে কি? ওমেগা NBA সাইন ওমেগা টি, হ্যাঁ কি না? স্যার এটা হচ্ছে তড়িৎচালক বলের মান, তাহলে ম্যাক্সিমাম মান কত হবে? তাহলে সাইন থিটাটা কি 1 করে দেবো, হ্যাঁ কি না? অতএব লিখে দেবো আবিষ্ট তড়িৎচালক বলের সর্বোচ্চ মান, লিখে দিও যেটা চেয়েছে। সর্বোচ্চ মান কত হবে স্যার? ওমেগা NBA, ব্যাস একটা অংশ হয়ে গেল। যেখানে সাইন ওমেগাটিকে কী ধরলাম? 1 ধরলাম, যেহেতু সর্বোচ্চ চেয়েছে। সাইন ওমেগাটি কত? 1, ঠিক আছে? আচ্ছা চলো নেক্সট।
এটা হলো প্রথম কোয়েশ্চেন, আনসার পেয়ে গেলাম। নেক্সট কোয়েশ্চেন চলো, এটা প্রথম ছিল, ঠিক আছে। নেক্সট কি বলছে স্যার, কোয়েশ্চেনটা তো মিটিয়ে দিয়েছি। বলেছে স্যার বর্তনীতে বা কুণ্ডলিতে ব্যয়িত শক্তি, শক্তি মানে স্যার ক্ষমতা, একই কথা, ঠিক আছে স্যার। ওকে স্যার, দেখেন হয়তো এখানে লেখা আছে ব্যয়িত শক্তি, বাট আপনি যদি ইংলিশ টার্মটা দেখেন, ইংলিশ কোয়েশ্চেনে লেখা আছে স্যার ডিসিপেশন পাওয়ার, ঠিক আছে, সে একই বিষয় যদিও। আচ্ছা চলো, অতএব ব্যয়িত ক্ষমতা পি সমান কি লিখতে পারি, ব্যয়িত ক্ষমতা সূত্র কি স্যার, পি সমান বলেন কি হয়, ভিআই হয়, আই স্কোয়ার আর হয় ভি স্কোয়ার বাই, এখানে কী নেবো, ই এর মান জানা আছে তাই না, তাহলে কী লিখবো, ই স্কোয়ার বাই আর, আর তো বলে দিয়েছে স্যার বর্তনীর রোধ বলে দিয়েছে তো কুণ্ডলীর, তাহলে ই এর ভ্যালু কত এটা, তাহলে কী হয়ে গেল ওমেগা স্কোয়ার এন স্কোয়ার বি স্কোয়ার এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি বাই কত আর, ঠিক আছে স্যার। এবার লিখো প্রতি চক্রে, প্রতি চক্রে, ঠিক আছে স্যার, একটা কমপ্লিট সাইকেলে সাইন স্কোয়ার ওমেগাটির মান কত হয় স্যার, মনে রাখবেন সাইন স্কোয়ার ওমেগাটির যদি কমপ্লিট একটা চক্র নাও তাহলে গড় বের করো, তাহলে হাফ হবে, এটা একটু মনে রাখবো, ঠিক আছে। সাইন স্কোয়ার ওমেগাটির কত হয় স্যার, হাফ। ওকে, আচ্ছা তাহলে স্যার অতএব লিখো গড় ক্ষমতা, অবশ্যই প্রতি চক্রে, আর এটাই স্যার অ্যাকচুয়াল চেয়েছে, অতএব গড় ক্ষমতা সমান কত হবে বলো, ব্যাস সাইন স্কোয়ার ওমেগাটি জায়গায় শুধু হাফ বসিয়ে দাও, তাহলে কি ওমেগা স্কোয়ার এন স্কোয়ার বি স্কোয়ার এ স্কোয়ার বাই কত 2r, সাইন স্কোয়ার ওমেগাটির জায়গায় হাফ বসালাম, এটার স্কোয়ারের ওমেগাটি প্রতি চক্রে এর যেটা গড় হয় সেটা কত হয়, প্রতি চক্রে সাইন স্কোয়ার ওমেগাটি এর গড় কত হবে হাফ, বা প্রতি চক্রে এটা লিখে যেতে পারো সাইন স্কোয়ার ওমেগাটি এর গড়, একই কথা, ঠিক আছে স্যার। ব্যাস স্যার লিখে দাও। 10এরটা কী বলছে স্যার, 10এরটা বলছে যে প্রদত্ত সম্পর্কটি মিউ সমান সাইন এ প্লাস ডেল এম বাই টু সাইন এ বাই টু প্রতিষ্ঠা করো, স্যার সিম্পলি পেয়ে যাবো এটা আমাদের বইয়ের প্রতিসরণ চ্যাপ্টারে। নেক্সট প্রিজমের ক্ষেত্রে দেখে নেবে, একটি 6 ডিগ্রি কোণের পাতলা প্রিজম 3 ডিগ্রি বিচ্যুতি সৃষ্টি করে, প্রিজমের উপাদান প্রতিসরণ করে। দেখো স্যার ভালো করে দেখো তো প্রিজম কোণের মানটা কি, 10 ডিগ্রির কম মানে কি পাতলা প্রিজম, হ্যাঁ কিনা উল্লেখও করে দিয়েছে স্যার, পাতলা প্রিজমের ক্ষেত্রে মনে হয় ডেল সমান কী হয় স্যার মিউ মাইনাস 1 ইন্টু এ, হ্যাঁ কি না, তাহলে স্যার মিউ কী চেয়েছে স্যার, মিউ মিউ সমান কী হবে ডেল বাই এ প্লাস 1, ডেলের ভ্যালু কত 3 ডিগ্রি, আর এটা কত স্যার 6 ডিগ্রি প্লাস 1, 3 বাই হাফ প্লাস 1 মানে কত 3/2 মানে কত 1.5, ঠিক আছে স্যার, এটা হাফ হয়ে যাবে 3/2 1.5, দেখে নাও। ওকে স্যার, দেখেন 10এর অথবা কি বলছে, জলে নিমজ্জিত অবস্থায় অভিসারী লেন্সের ফোকাস দৈর্ঘ্য 24 সেমি, লেন্সটির প্রকৃতি ও ফোকাস দৈর্ঘ্য নির্ণয় করো, বায়ু সাপেক্ষে কাঁচ ও জলের প্রতিসরাঙ্ক যথাক্রমে 1.6 ও 4/3। এবার তুমি বলবে স্যার দেওয়ায় বলাই তো আছে যে স্যার অভিসারী তারপরে ফোকাস দৈর্ঘ্য, আবার কেন চাইছে স্যার, এটা তো জলে দেওয়া আছে, প্রকৃত মানে তোমাকে বায়ুতে চাইছে স্যার, বায়ুতে কী হিসেবে বিহেভ করছে, অভিসারী না অপসারী না কি, আর ফোকাস দৈর্ঘ্য, চলো বের করা যায়। সূত্র কি স্যার, এফ কোথায় বের করতে হবে, বায়ুতে, তাহলে এফটা উপরে লিখলাম আর এফ ডাব্লিউটা নিচে লিখলাম, কারণ আমাকে কিসে দেওয়া আছে, ওয়াটারে দেওয়া আছে। স্যার কোনাকুনি গুণ করলে কী হয় স্যার, কোথা থেকে কোথায় স্যার ডাব্লিউ মিউ জি মাইনাস 1 বাই কি মিউ জি মাইনাস 1, হ্যাঁ কি না, কর্নারে কর্নারে। আচ্ছা ওয়াটারের ক্ষেত্রে কোথায় যাবে বলো, সরি এর ক্ষেত্রে কোথায় যাবে, হ্যাঁ ওয়াটারের ক্ষেত্রে আলোক রশ্মিটা কোথায় আছে ভালো করে দেখো, জলে নিমজ্জিত আছে, আলোক রশ্মি কোথা থেকে যাবে, জল থেকে গ্লাসে যাবে, জল থেকে গ্লাস মানে কি, অবশ্যই আমি লেন্সের কথা বলছি, তাহলে কোথায় আছে জল থেকে গ্লাসে -1, আর যখন বায়ু মাধ্যমে থাকছে তখন কি বায়ু থেকে কোথায় যাচ্ছে শুধুমাত্র লেন্সে মানে গ্লাসে বলতে পারো, তাহলে শুধুমাত্র মিউজি লিখলাম, তুমি এ দিতে পারো কিছু যায় আসে না, মিউজি -1। আচ্ছা চলো এর ভ্যালুগুলো একটু লিখি বসাই। আচ্ছা দেখেন স্যার ডাব্লু মিউ জি মানে এটা লিখতে পারি না, ডাব্লু মিউ জি মানে কি মিউ জি মাইনাস মিউ ডাব্লু, হ্যাঁ কি না, অবশ্যই লিখতে পারি। মিউজির ভ্যালু কত, মিউজি মানে কি স্যার লেন্স, লেন্স মানে বায়ু সাপেক্ষে কাঁচ, প্রথমে 1.6, আর জলে স্যার 4/3, তো 3 উপরে এলে 348, 4.8 বাই কত 4 মানে 1.2 সামথিং এরকম চলে আসছে, 4 গেছে 4 2 8, হ্যাঁ স্যার চলো বসাও 1.2 - 1, আর মিউজি মানে কাঁচ 1.6 - 1, তাহলে কত 0.2 বাই 0.6 মানে এক কথায় কত হচ্ছে স্যার 1/3 সামথিং এরকম কিছু আসছে, তাই তো। অতএব এফ সমান কত হলো স্যার এফ ডাব্লু বাই 3। স্যার অভিসারী মানে কি, অভিসারী মানে অবশ্যই উত্তল, উত্তলে স্যার ফোকাস দৈর্ঘ্য প্লাস না মাইনাস হয় প্লাস, তাহলে এফ ডাব্লুটা কি প্লাস, তাহলে 24ই থাকলো বাই 3 মানে কত 8 সেমি, কি প্লাস না মাইনাস পেলাম প্লাস, তাহলে কি লিখবো, অতএব লেন্সটি হলো অভিসারী বা উত্তলও লিখতে পারো অসুবিধা নেই, এবং এর ফোকাস দৈর্ঘ্য হলো 8 সেন্টিমিটার। ওকে স্যার দেখে নিও। 11 নম্বর কোয়েশ্চেনে এলাম। স্যার 11 নম্বর কোয়েশ্চেনে কী বলছে দেখো তো,
কোয়েশ্চেন এতে যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের প্রতিবিম্ব গঠনের রেখাচিত্র অঙ্কন করো। স্যার আলোকীয় যন্ত্রাদি চ্যাপ্টারে যাব, যেখানে যৌগিক অণুবীক্ষণ যন্ত্র আছে সেখানে যাব, দেখবে একটা সুন্দরভাবে প্রতিবিম্ব গঠনের চিত্র আঁকা আছে, সেটা জাস্ট সিম্পলি এঁকে দেবো সেম টু সেম। নেক্সট, এই যন্ত্রের বিবর্ধনের রাশিমালাটি লেখো। এই যে স্যার এটা এম সমান ক্যাপিটাল এল বাই এফ ও ডি বাই এফ ই, শুধু রাশিমালা লিখতে বলেছে, শর্ট কোয়েশ্চেন। আচ্ছা স্যার নেক্সট, এর অথবা কি কোয়েশ্চেন আছে, প্রতিফলক ধরনের দূরবীক্ষণ যন্ত্রের রেখাচিত্র অঙ্কন করো। একই জিনিস আলোকীয় যন্ত্রাদি চ্যাপ্টারের দূরবীক্ষণ অংশ যাব, সেখানে দুই রকম দেখবে দূরবীক্ষণ আছে, একটা প্রতিফলক একটা প্রতিসারক। তো প্রতিফলক দূরবীক্ষণে যেখানে রেখাচিত্র আছে স্যার কমপ্লিট সেটা অঙ্কন করব। নেক্সট, প্রতিসারক ধরনের দূরবীক্ষণ অপেক্ষা এই রূপ দূরবীক্ষণ যন্ত্রের দুটি সুবিধা। সে একই জায়গায় একদম প্রতিসারক প্রতিফলক যেখানে শেষ হচ্ছে সেখানে দেখবে তুমি এটা খুঁজে পাবে যে স্যার সুবিধাটা কি প্রতিফলক দূরবীক্ষণে প্রতিসারক অপেক্ষা, সেখান থেকে স্যার দুটো সুবিধা একটু আমরা দেখে নেব। ওকে নেক্সটে চলে আসছি। ওকে স্যার, এই কোয়েশ্চেনটা দেখো 12 কোয়েশ্চেন কি বলছে, আপতিত বিকীর্ণ রশ্মির কম্পাঙ্ক নিউ এবং আলোক সংবেদী ধাতু পৃষ্ঠ থেকে নিঃসৃত ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তির লেখচিত্র অঙ্কন করো। মানে কে ম্যাক্স আর নিউ এর কেমন হয় স্যার? এই তো স্যার, হ্যাঁ কি না দেখিয়ে দিয়েছি। আচ্ছা চলুন, এই লেখচিত্র থেকে কিভাবে প্ল্যাঙ্কের ধ্রুবক আর ধাতুর কার্য অপেক্ষক নির্ণয় করবে তাই স্পষ্টভাবে উল্লেখ করো। তো চলো করা যাক। এই তো স্যার কে ম্যাক্সের সাথে কি এইচ নিউ এর এটা সম্পর্ক, এইচ নিউ মাইনাস ডাব্লিউ নট, বা ডাব্লিউ নটটাকে এইচ নিউ নটও করতে পারি সে বোঝানোর জন্য। আচ্ছা তাহলে এটা ভালো করে শুনতে এরকম হচ্ছে নাকি, ওয়াই সমান এম এক্স প্লাস সি, এম এক্স প্লাস সি, হ্যাঁ কেন এখানে মাইনাস যদিও সি এর মানটা নেগেটিভ বলে সে যাই হোক, তাহলে এরকম তো নাকি ওয়াই অক্ষ বরাবর এক্স নিউটা স্যার, তাহলে এম, তাহলে নতিটা কি এখানে এইচ, তাই তো লেখচিত্র অঙ্কন 1 নম্বর হয়ে গেল, এটার জন্য 1 নম্বর এটার জন্য 1 নম্বর। তো চলো তাহলে নেক্সট প্ল্যাঙ্কের ধ্রুবক, প্ল্যাঙ্কের ধ্রুবক এইচ সমান কি বলো ভালো করে, লেখচিত্র কি নতি, হ্যাঁ কিন্তু লিখে দিয়েছি লেখচিত্রের নতি। আচ্ছা নতি মানে কি ট্যান থিটা, থিটাটা অবশ্যই কোথায় তো স্যার যে কোনো এক্স অক্ষের সাথে যে কোণ করে লেখচিত্র আছে। এবার একটা বিষয় বলো, এটা থিটা হলে এটাও থিটা নয়, হ্যাঁ কিনা বিপরীত কোণ। আচ্ছা স্যার ট্যান থিটা মানে কি লম্ব বাই ভূমি, তাহলে কি এই ত্রিভুজটা ভাবো, থিটার সমস্যা কার কার মধ্যে হয়, ভূমি আর অতিভুজ, তো এটা বড় দেখতে পাচ্ছি এটা কি অতিভুজ, এটা কি ভূমি, তাহলে লম্ব এটা লম্ব বাই ভূমি, ট্যান থিটা মানে কি লম্ব বাই ভূমি, ওবি বাই ওয়ে। আমি এখানে নেগেটিভের কথা বলছি না, শুধু মানটা ওবির মানটা ওবি বাই ওয়ে, ব্যাস লেখচিত্র থেকে স্যার ওবির মান জানতে পারো জেনে যাবো, লেখচিত্র মানেই তো স্যার সব কিছু গিভেন থাকবে, কত ঘরের মান কত কিছু, ওবির মান জেনে যাবো ওয়ের মান জেনে যাবো, তাহলে স্যার সিম্পলি আমি কি করতে পারবো স্যার এইচ এর মান পেয়ে যাবো, লেখচিত্র থেকে বলেছে আগেই কিন্তু তার জন্য এইভাবে। আচ্ছা ধাতুর কার্য অপেক্ষক, কার্য অপেক্ষক কোনটা, ওয়াই সমান এম এক্স প্লাস সি, যেটুকু স্যার ছেদ করছে এই তো স্যার ওয়াই অক্ষকে এইটুকু, হ্যাঁ কি না, তাহলে স্যার কার্য অপেক্ষক কী হবে ওবি, শুধু ওবির ভ্যালুটা দেখবো অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে স্যার, তো এইভাবে স্যার। আচ্ছা দেখে নাও 12 অথবা কি বলছে দেখো, একই প্রাবল্যের আপতিত বিকিরণের দুটি ভিন্ন কম্পাঙ্ক নিউ ওয়ান ও নিউ টু, যেখানে নিউ টু গ্রেটার নিউ ওয়ান বলে দিয়েছে, এর জন্য তড়িৎ প্রবাহ মাত্রার সঙ্গে সংগ্রাহক পাত বিভবের পরিবর্তনের লেখচিত্র অঙ্কন করো। কোন ক্ষেত্রে নিবৃত্তি বিভবের মান বেশি হবে, আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণ ব্যবহার করে তোমার সাপেক্ষে উত্তর দাও। মানে কোয়েশ্চেনটা কত মার্কসের, 1+2, 1 মার্কস কিসের জন্য, লেখচিত্র আঁকার জন্য, 2 নম্বর কি এই কোয়েশ্চেনটার উত্তর দেওয়ার জন্য এবং সেটা ব্যাখ্যা করার জন্য। ঠিক আছে স্যার, তো চলেন করা যাক। তো স্যার লেখচিত্র অঙ্কন এই তো স্যার দেখেন, এটা স্যার ভি যেটা সংগ্রাহক পাতের স্যার বিভব প্রবাহ মাত্রা, কেমন লেখচিত্র হয় স্যার, নিউ ওয়ানের জন্য এরকম, নিউ টুর জন্য এইরকম। ঠিক আছে, আরও অ্যাকুরেটলি দেখতে চাইলে বই থেকে আর একটু দেখে নেব। ঠিক আছে, আমি যতটা সম্ভব এঁকে দিয়েছি। আচ্ছা দেখেন এবার কার ক্ষেত্রে বেশি হবে, না দেখতেই পাচ্ছি কি নিউ টু এর ক্ষেত্রে বেশি হবে, এটা আমাদের জানাই আছে, কিন্তু এটাকে কার সাহায্যে দেখাতে হবে, আলোক তড়িৎ, এই আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণ থেকে। চলো করা যাক, আইনস্টাইনের এখানে লিখে দেয় আলোক তড়িৎ সমীকরণটি হলো, আমি তড়িৎ শুধু লিখেছি, আলোক তড়িৎ সমীকরণটি হলো কি স্যার, যেহেতু নিবৃত্তি বিভব চেয়েছে আর নিউ এর রেসপেক্টে উত্তর দিতে হবে, তার জন্য ইভি নট এইচ নিউ মাইনাস ডাব্লিউ নট এই ফর্মুলা ইউজ করলাম, বুঝতে পারলাম, যেহেতু নিবৃত্তি বিভব চেয়েছে কার বেশি, তাহলে ভি নট সমান কী হবে বলো তো, এইচ বাই ই নিউ মাইনাস ডাব্লিউ নট, মানে এবার ভালো করে দেখো তো, এইচ কনস্ট্যান্ট ই কনস্ট্যান্ট, এইচ কমা ই কি ধ্রুবক, এবং নির্দিষ্ট ধাতুর ক্ষেত্রে কি স্যার ডাব্লিউ নটও কি ধ্রুবক হয়, আর নির্দিষ্ট ধাতুর পাতের ক্ষেত্রে ডাব্লিউ নটও কি ধ্রুবক। তার মানে কি এখানে পুরো এটা সব ধ্রুবক, তার মানে কি এটা কেমনভাবে ভ্যারি করছে, এটার মান যত বেশি হবে ভি নটের মান কি তত বেশি হবে, হ্যাঁ কিনা, অর্থাৎ কি ভি নিউ বৃদ্ধির সাথে সাথে কি ভি নটও বৃদ্ধি পায়, হ্যাঁ কিনা, এর মানে কি নিউ এর মান যত বেশি ভি নটের মান তত বেশি, ভি নটটা কি স্যার নিবৃত্তি বিভব, হ্যাঁ কিনা, তাহলে কী হবে স্যার কার ক্ষেত্রে নিবৃত্তি বিভব হবে, নিউ টু, অতএব লিখে দেবো নিউ টু এর ক্ষেত্রে নিবৃত্তি বিভব বেশি হবে, নিবৃত্তি বিভব বেশি হবে, এটা আমরা লিখে দেবো। ঠিক আছে স্যার, আচ্ছা নেক্সট চলে আসছি 13 নম্বরের কোয়েশ্চেন কি বলছে দেখো, সান্নিধ্যের নিকটবর্তী দূরত্ব বলতে কি বোঝো,
নেক্সট 5.5 মেগা ইলেকট্রন ভোল্ট গতিশক্তি বিশিষ্ট একটি আলফা কণার নিউক্লিয়াস ব্র্যাকেটে Z=79 ওর পারমাণবিক সংখ্যা এর দিকে নিক্ষেপ করা হলো, সান্নিধ্যের নিকটবর্তী গণনা করো। আচ্ছা, সান্নিধ্যের নিকটবর্তী দূরত্বকে আমি সংজ্ঞায় লিখে দিয়েছি, চলে আসছে, আগে বুঝে নি স্যার। মনে করো এটা একটা নিউক্লিয়াস, এবার একটা আমি আলফা কণাকে ছুড়ে দিচ্ছি নিউক্লিয়াসের দিকে। আলফা কণা কি নিজে +2e, হ্যাঁ কি না? এবার একটা বিষয় বলো, আমি যখন একে মনে করো কে গতিশক্তি বা কিছু একটা গতিশক্তি দিয়ে ছুটছি, তাহলে ছুটলে কি হবে? প্লাস প্লাসকে কী করবে? বিকর্ষণ। তাহলে বিকর্ষণ করবে, তাহলে কি গতিশক্তি কমতে 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 এক সময় কী হয়ে যাবে? 0 হয়ে যাবে। তো স্যার যে মিনিমাম ডিস্টেন্স এসে কি হয়ে গেল স্যার? যে মিনিমাম ডিস্টেন্স এসে মানে কি তার চেয়ে আর বেশি দূরত্ব যাবে না, বা এইভাবে বলতে পারি গতিশক্তিটা কি স্থির শক্তিতে পরিণত হচ্ছে। তার কারণটা কি দেখেন স্যার, এর বিকর্ষণের বলের বিরুদ্ধে যাচ্ছে। তাহলে কি যে নিউক্লিয়াস থেকে যে সর্বনিম্ন দূরত্বে কি ঘটে স্যার? একটি আলফা কণাকে একটি গতিশক্তি দিয়ে ছুড়লে সেই গতিশক্তির সম্পূর্ণ কিসে? তড়িৎ স্থিতিশক্তিতে পরিণত হয়, হ্যাঁ কি না? এবং যে দূরত্বের আর নিকটে নিউক্লিয়াসের নিকটে আর যেতে পারে না। বুঝতে পারলাম স্যার? দেখে নাও, গতিশক্তি আছে, কাছে যাচ্ছে, তাহলে কি আমাকে কার্য করতে হচ্ছে কার বিরুদ্ধে? ওর বিরুদ্ধে। তার মানে স্থির শক্তি সঞ্চিত হচ্ছে, তাহলে স্যার বিকর্ষণ করছে, যত কাছে তত বিকর্ষণ বেশি, তাহলে কি থামতে 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 এক সময় কি একদম এখানে এসে কি 0 হয়ে যাবে, হ্যাঁ কি না? মানে কি গতিশক্তিটা কি স্থির শক্তিতে পরিণত হয়ে গেল। তো যে দূরত্ব ঘটে এবং যে দূরত্বের কাছে আর যাবে না তাকে বলে সান্নিধ্যের নিকটবর্তী। দেখে নাও, একটা আলফা কণাকে একটা নির্দিষ্ট গতিশক্তি দিয়ে একটা নিউক্লিয়াসের দিকে ছুড়ে দিলে নিউক্লিয়াস থেকে যে সর্বনিম্ন দূরত্ব গিয়ে আলফা কণার সমস্ত গতিশক্তি তড়িৎ স্থির শক্তিতে পরিণত হয়, এবং যে দূরত্বের চেয়ে নিউক্লিয়াসের নিকটে আলফা কণা যেতে পারে না তাকে কি বলে? সান্নিধ্যের নিকটবর্তী দূরত্ব। বুঝতে পারলাম স্যার? চলো একটু ফর্মুলাটা বলে দিই, ভালো করে বলো। স্যার এই গতিশক্তি তো কি স্থির শক্তিতে পরিণত হয়েছে, তাহলে কি লিখতে পারি? কে সমান কি 1/4πε0 স্থির শক্তি সূত্র বলো, Q1 Q2/K আর। তাহলে Q1 মানে কি? এখানে চলো এই তো এটাকে ছুটছি, এর আধান কত বলো? 2e, হ্যাঁ কি না? Q2 এর আধান কত হবে? ZE, হ্যাঁ কি না? পারমাণবিক সংখ্যা ইন্টু ই, এটাই তো টোটাল এই আধান বাই কি স্যার? R0। এই R0টা হচ্ছে স্যার সান্নিধ্যের নিকটবর্তী দূরত্ব। এবার চলো দেখো ম্যাথসটা করার চেষ্টা করি। R0টা চেয়েছে, চলো দেখো তো। ওকে স্যার, ওপরেরটা মেটালাম, ঠিক আছে? ম্যাথসটা একটু ওপরে করছি, ওপরেরটা মেটাচ্ছি শুধু এটা কোয়েশ্চেন। আচ্ছা চলো তাহলে ম্যাথটা ট্রাই করি। কি বলছে দেখেন, তাহলে স্যার ফর্মুলাই তো স্যার, হ্যাঁ কি না? এটা ফর্মুলা। তাহলে R0 সমান কি লিখতে পারি? ডিরেক্ট R0 এর ফর্মুলা ডিরেক্ট এইভাবে লিখতে পারো, 1/4πε0 কত হয়েছে স্যার? 2 × Z/E²/K, হ্যাঁ কি না? চলো মান বসাই। 1/4πε মান কত? 9 × 10⁹, ঠিক আছে? 2 জেড এর মান কত বলে দিয়েছি? 79, অঙ্কে বলে দিয়েছিল স্যার 79। ই মানে কত? 1.6 10⁻19 তার কত স্কোয়ার। বার কী হবে বলেন তো স্যার? কে। কে মানে কি গতিশক্তি কত বলেছিল স্যার? আচ্ছা একবার চেক করো তো, 5.5 তাই না? দাঁড়ান স্যার আমি একবার চেক করে নিই। হ্যাঁ স্যার 5.5, কিন্তু মেগা ইলেকট্রন ভোল্ট, সাবধান 5.5। তাহলে মেগাকে স্যার ইলেকট্রন ভোল্ট কত? 10⁶ মেগা থেকে ইলেকট্রন। এবার শোনো, সব কিছু এসআই বসিয়েছি, তাহলে ইলেকট্রন ভোল্টকেও জুলে করতে হবে। তাহলে ইলেকট্রন ভোল্টকে জুলে পরিণত করতে হলে কী হয় স্যার? এত জুল নয়, 1 ইলেকট্রন ভোল্ট সমান কত? 1.6 10⁻19 জুল। আরেকবার রিপিট করছি, মেগা ইলেকট্রন ভোল্ট থেকে ইলেকট্রন ভোল্ট, এবার ইলেকট্রন ভোল্টকে স্যার জুলে, ব্যাস। এবার কাটাকাটি করেন, ক্যালকুলেটর বসান, যেটা আসবে স্যার সেটাই। একটু নিজেরা একটু করে দেখো তো। ওকে স্যার। স্যার যাই হোক আমার মোটামুটি এইরকম আসছে, 41.367 10⁻15 মিটার। এবার স্যার মিটারের জায়গায় তুমি এটাকে ফেমটোমিটারে করতে পারো, এটাও করতে পারো। 367 এত ফেমটোমিটার, FM রেডিও নয় স্যার, এত ফেমটোমিটারও করা যায়, ঠিক আছে স্যার? একটু ক্যালকুলেশনটা দেখে নিও, যেটা আসবে স্যার সেটাই, তোমার যেটা আসছে সেটাই, আমার হয়তো কোনো মিস্টেক থাকতেই পারে, একটু দেখে নিও। ওকে স্যার, নেক্সট কোয়েশ্চেন কী বলছে 13 অথবা, দেখো তো, পরমাণুর ভর সংখ্যা এ এর সঙ্গে নিউক্লিয়ন প্রতিবন্ধন শক্তির পরিবর্তনের একটি চিত্র অঙ্কন করো। নিউক্লিয় বিভাজন ও নিউক্লিয় সংযোজনের শক্তির মুক্তির কারণে অঙ্কন থেকে ব্যাখ্যা করো। তাহলে তিনটা কোয়েশ্চেন একসাথে, চিত্র অঙ্কন করো, নিউক্লিয় সংযোজনের জন্য 1 নম্বর স্যার, নিউক্লিয় বিভাজনের জন্য শক্তি মুক্তির 1 নম্বর, 3 নম্বর। তো চলো করা যাক। তাহলে সে চিত্র এই দেখে দিলাম, প্রতি নিউক্লিয়নে বন্ধন শক্তি মেগা ইলেকট্রন ভোল্ট, এপাশে ভর সংখ্যা এ, ঠিক আছে? এই যে স্যার এই চিত্র। আচ্ছা এবার দেখো কয়েকটা আমি বিষয় দিয়েছি, এগুলো না দিলেও চলে যায়। এই যে স্যার 8 মেগা ইলেকট্রন ভোল্ট লিখেছি, একটা করে হাইড্রোজেন, লিথিয়াম, কার্বন, এই স্যার আয়রন, নিকেল, এই যে কয়েকটা দেখিয়েছি, এগুলো না দেখলেও চলে, ঠিক আছে স্যার? তবুও স্যার স্পেসিফিকলি তুমি দেখাতেই পারো। ওকে আচ্ছা, টোটালের মধ্যে এই চিত্র স্যার মোটামুটি, এটা বই থেকে আমি একটু দেখে নেওয়ার জন্য বলবো, কারণ হাতে আঁকা তো একটু এপাশ ওপাশ হতে পারে, বই একদম স্পষ্ট সঠিকটা দেওয়া আছে, একটু দেখে নেবো, ঠিক আছে? আচ্ছা চলো, তাহলে লেখচিত্র হয়ে গেল, 1 নম্বর হয়ে গেল। নেক্সট স্যার এই লেখচিত্র থেকে স্যার ব্যাখ্যা করতে হবে। চলো ব্যাখ্যাতে চলে আসছে। আগে একটা জিনিস বোঝো, নিউক্লিয় বিভাজনে কী ঘটে? এই তো স্যার এ পাশে থাকে,
সে ইউরেনিয়াম এই সাইডে থাকে, সেটা ইউরেনিয়াম ভেঙে কি দুটো হালকা নিউক্লিয়াসে পরিণত হয়। ভালো করে দেখবে ইউরেনিয়াম, ভালো করে দেখো বন্ধন শক্তি কি কম তো নাকি? যারা 8-এর আশেপাশে থাকে, ঠিক আছে, তারা সবচেয়ে বেশি স্টেবল, কারণ বন্ধন শক্তি যত বেশি হবে তো সে এটা তত স্টেবল হবে, ঠিক আছে, নিউক্লিয়াসটা। তো দেখেন স্যার এই দিকে মানে কি দেখো বন্ধন শক্তি কমছে, তার জন্য কি ওই যেগুলো ভারী নিউক্লিয়াস আনস্টেবল হয়, তো তারা কী চাইবে যে স্টেবল হতে। এটা কী করে সম্ভব? যদি হালকা নিউক্লিয়াসে পরিণত হয়, মিডিলের মাঝামাঝি কোথাও যদি পরিণত হয়, সেটাই তো হয়। দেখবে ইউরেনিয়াম ভেঙে এখানে এলো, তাহলে কী ঘটলো ভালো করে দেখো তো, নিউক্লিয় বন্ধন শক্তি কম ছিল, কি হয়ে গেল বেশি হয়ে গেল, যে দুটো এলো স্যার এদের কি বেশি হয়ে গেল, ঠিক আছে। একই রকমভাবে দেখো নিউক্লিয় সংযোজনেও এই তো স্যার হালকা, এই যে দেখবেন হিলিয়াম হাইড্রোজেন এগুলো এই জায়গায় এদেরও কি নিউক্লিয় বন্ধন শক্তি কম, তো স্যার এরাও যুক্ত হয়ে কি ভারী নিউক্লিয়াসে পরিণত হয়, হ্যাঁ কি না, এদেরও কি বন্ধন শক্তি বৃদ্ধি পায়, হ্যাঁ কি না। তো উভয় ক্ষেত্রে বন্ধন শক্তি বৃদ্ধি পাচ্ছে, আর এই বন্ধন শক্তি বৃদ্ধিটা হচ্ছে স্যার শক্তি মুক্তির কারণ, সেটাই লিখে দিয়েছি। নিউক্লিয় বিভাজনের সময় একটি ভারী নিউক্লিয়াস যখন দুটি হালকা নিউক্লিয়াসে পরিণত হয়, বা নিউক্লিয় সংযোজনের সময় একাধিক হালকা নিউক্লিয়াস একসঙ্গে জুড়ে অপেক্ষাকৃত বড় নিউক্লিয়াসে পরিণত হয়, তখন মানে উভয় ক্ষেত্রে প্রতি নিউক্লিয়নে বন্ধন শক্তি বৃদ্ধি পায়, লিখে দেবে প্রতি নিউক্লিয়নে বন্ধন শক্তি বৃদ্ধি পায়, যা এইটুকু টুকে দেব নিউক্লিয় বিভাজন ও নিউক্লিয় সংযোজনের শক্তির মুক্তির কারণ, শক্তি মুক্তির কারণ। বুঝতে পারলাম তাহলে স্যার, এটুকু লিখে এটা মেন কারণ যে স্যার বন্ধন শক্তি বৃদ্ধি পাচ্ছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন স্যার কি বলছে 14 কোয়েশ্চেনটা, পিএন সংযোগ ডায়োডের বিপরীত বায়াসে ভিআই লেখচিত্র পাওয়া যায়, তা আধান নিঃশেষিত স্তর সহ বর্তনী চিত্র অঙ্কন করে সংক্ষেপে লেখো। লেখচিত্রটি অঙ্কন করো, ঠিক আছে স্যার, বর্তনী আঁকতে হবে, লেখচিত্র অঙ্কন করতে হবে। বিপরীত বায়াসে সংকট বিভবের সীমা পর্যন্ত তড়িৎ প্রবাহের মান প্রযুক্ত বিভব নিরপেক্ষ কেন, মানে বিপরীত বায়াস বৃদ্ধির সাথে সাথে স্যার প্রবাহ বৃদ্ধি পায় না কেন, কারণ আমরা দেখেছি স্যার লেখচিত্রে এরকম কিছু একটা ঘটে, কেন ওটাই বলতে হবে। তো চলো শুরু করা যাক। প্রথমে বর্তনী চিত্র এঁকে দিলাম স্যার, নেগেটিভের সাথে পি প্রান্ত, পজিটিভের সাথে এন প্রান্ত, এটাই তো বিপরীত বায়াস। এ পাশে স্যার পি টাইপের কি মুখ্য বাহক হোল, এন টাইপের মুখ্য বাহক ইলেকট্রন, নিঃশেষিত স্তর। এই পাঁচটা পি এর সাইডে নেগেটিভ নেগেটিভ নেগেটিভ, আচ্ছা এনের সাইডে পজিটিভ পজিটিভ পজিটিভ, ঠিক আছে স্যার। এইভাবে স্যার আমরা দেখিয়ে দেব। তারপর যেটা করব স্যার, তারপর স্যার লেখচিত্রে চলে আসছি, একটু লিখে দেবো কোনটাকে, এটা হোল, এটা ইলেকট্রন, এটা এন সাইড, এটা পি সাইড, এটা নিঃশেষিত স্তর, ঠিক আছে স্যার। আচ্ছা দেখেন এই তো স্যার এটা হচ্ছে লেখচিত্র, এই তো বিপরীত বায়াসের লেখচিত্র আমি উল্লেখ এইভাবে করে দিয়েছি, কমপ্লিট এঁকে দিয়েছি, বিপরীত বায়াসের এটুকুকে বোঝাচ্ছে, ঠিক আছে স্যার। আচ্ছা এবার স্যার নেক্সট কোয়েশ্চেন ভালো করে বোঝার চেষ্টা করো স্যার, বিপরীত বায়াস বৃদ্ধির সাথে সাথেও কি কারেন্ট দেখো বৃদ্ধি পায় না, এটা কি কনস্ট্যান্ট থাকে, হ্যাঁ কেন, এর কারণটা কি স্যার, আমরা বিপরীত বায়াসে কেন কারেন্ট পাই, সংখ্যালঘুর জন্য, সংখ্যাগুরুর জন্য তো পাই না, বা মুখ্য বাহকের জন্য তো আমরা পাই না, সেই সংখ্যালঘুর জন্য যে কারেন্ট পাই। আচ্ছা এবার স্যার এখানে কেন সংকট বিভব বলেছে, স্যার বিভব বাড়াতে বাড়াতে বিপরীত বায়াসও বাড়াতে বাড়াতে আমরা জেনারেটরের একটা কেস পড়েছি, যে বিপরীত বায়াসের বিভব বাড়তে বাড়তে এমন একটা সময় আছে জেনার ব্রেকডাউন ঘটে যায়, হ্যাঁ কিনা, প্রবাহ অনেক বেড়ে যায়। তো ওই কেসটার আগে এটা হচ্ছে স্যার সংকট, বা ওই সংকট বলো ইংরেজিতে, মানে ক্রিটিক্যাল বলো বা সে ব্রেকডাউন বলো, এরকম কিছু বিভব, ঠিক আছে, ব্রেকডাউন ভোল্টেজ বা ক্রিটিক্যাল ভোল্টেজ যাকে বলা হয়, মানে যে বিভবের পর প্রচুর হারে কারেন্ট বেড়ে যাবে, তার আগে পর্যন্ত কথা বলা হচ্ছে, নর্মালি ঘটে না। তার একটাই কারণ মুখ্য বাহক তো চলাচল করতেই পারছে না, সেটাই লিখেছি, বিপরীত বায়াস বৃদ্ধির সাথে নিঃশেষিত স্তরের বেদ বৃদ্ধি পাওয়ায় মুখ্য বাহকের কি প্রবাহ হয় না, তাই কি স্যার, তাই লিখে দিও বিপরীত বায়াসে সংকট বিভবের সীমা পর্যন্ত তড়িৎ প্রবাহের মান প্রযুক্ত বিভব নিরপেক্ষ হয়, ব্যাস লিখে দিও। এখানে আর একটা লাইন উল্লেখ করতে পারো, আরও বেটার হবে, প্রবাহ হয় না, ঠিক আছে, দিয়ে শুধু এটা লিখে দেবা, শুধু সংখ্যালঘু প্রবাহর জন্যই বিপরীত প্রবাহ পাওয়া যায়, শুধু সংখ্যালঘু বাহকের জন্যই বিপরীত প্রবাহ পাওয়া যায়, তাই ব্যাস, এটা আরও বেটার হলো। যেমন বিপরীত কারেন্টটা কেন পাচ্ছি, সংখ্যালঘুর জন্য, হ্যাঁ কি না, লিখে দেবা শুধু সংখ্যালঘু বাহকের জন্য বিপরীত প্রবাহ পাওয়া যায়, দিয়ে স্যার তাই বলে এই কথাটা উল্লেখ করে দিও, ঠিক আছে। ওকে স্যার দেখেন স্যার 14 এটা অথবা হবে স্যার, ঠিক আছে, এটা 14 অথবা, ওকে স্যার। আচ্ছা আগের কোয়েশ্চেনে দেখবে আমি একটা জিনিস হয়তো বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে যে বিপরীত বায়াসে একটু স্যার ব্যাখ্যা করতে বলেছিল, যে সংক্ষেপে লেখো, তো সিম্পলি এরকম বলে দেবে যে বিপরীত বায়াসে যুক্ত করলে নিঃশেষিত স্তরের বেদ বৃদ্ধি পায়, ফলে মুখ্য বাহকের প্রবাহ বন্ধ থাকে এবং কি সংখ্যালঘু বাহকের প্রবাহ বজায় থাকে, ব্যাস এটুকু বলে দেবে তাহলে হবে, ঠিক আছে স্যার। এবং এই সংখ্যালঘু প্রবাহের জন্য কি বিপরীত প্রবাহ পাওয়া যায়। আরও একবার রিপিট করে দিচ্ছি, কি লিখে দেবে ওখানে, সে সেম কথা, বিপরীত বায়াসে যুক্ত করলে নিঃশেষিত স্তরের বেদ বৃদ্ধি পায় এবং
মুখ্য বাহকের বা ফলে মুখ্য বাহকের প্রবাহ বন্ধ হয়, কিন্তু সংখ্যালঘু বাহকের প্রবাহ চলতে থাকে, যার ফলে বিপরীত প্রবাহ পাওয়া যায়। ঠিক আছে, এটুকু লিখে দিও। আচ্ছা স্যার, সংখ্যাবি লিখতে বলেছিল। নেক্সট চলে এলাম 14 অথবা ফটোডায়োড কেন বিপরীত বায়াসে পরিচালনা করা হয়? একটা আলোকিত ফটোডায়োডের বায়াস বর্তনীয় বৈশিষ্ট্যমূলক লেখচিত্র অঙ্কন করতে। চলো করা যাক। এই যে স্যার কেন করা হয় চিত্রের মধ্যে, এটা স্যার পরে আসছি, কারণ এটা হচ্ছে স্যার ফটোডায়োডের বর্তনীর চিত্র। এটা তবুও দেখে না, নিঃশেষিত স্তর যত বেশি হবে স্যার, বিপরীত বায়াস মানে কি নিঃশেষিত স্তর বেশি হবে, আর যত বেশি হবে তত বেশি লাইট এখানে পড়তে পারবে, ফলে ইলেকট্রন হোল যুগ্মগুলো কি আরও ভেঙে মানে নতুন নতুন ইলেকট্রন হোল যুগ্ম কি মুক্ত করতে পারবে, তাই না? এগুলোকে ভেঙে ইলেকট্রন আর হোল বেরিয়ে আসবে, এটাই লেখা হয়েছে। ফটোডায়োডকে বিপরীত বায়াসে পরিচালনা করা হয় যাতে নিঃশেষিত স্তরের বেধ বেশি হয়, ফলে বেশি পরিমাণ আলো এই স্তরে আপতিত হয় এবং ইলেকট্রন হোল যুগ্মকে মুক্ত করতে পারে। এখানে ভাষা দিয়ে লিখে দেবে ইলেকট্রন হোল, আমি ইএইচ লিখেছি, ইলেকট্রন হোল যুগ্মকে মুক্ত করতে পারে। হয়ে গেল। নেক্সট বর্তনী চিত্র, এটা এঁকে দিও। এটা স্যার বিপরীত বায়াস, নেগেটিভের সাথে পি আর পজিটিভের সাথে কি এন। ওকে, ঠিক আছে স্যার। ওকে, এগুলো স্যার আচ্ছা এগুলোকে ইলেকট্রন করে দিন। ঠিক আছে, এগুলোকে স্যার একদম পুরো ডার্ক করে দিন, আমি আর করছি না, তুমি পুরো সবগুলোকে করে দিও, একদম ডার্ক করে দিবে এগুলোকে। ঠিক আছে স্যার, এগুলোকে ডার্ক করে দিও। এটা কি পি হোল, এগুলো কি ইলেকট্রন, এগুলো ডার্ক করে দিও স্যার। পি এর এই পাশটা নেগেটিভ, এর এই পাশটা এটা পজিটিভ, এটা নিঃশেষিত স্তর, আলো পড়বে, ফলে কি এটা স্যার মুক্ত হবে, মুক্ত ইলেকট্রনগুলো এইদিকে আসবে, হোলসগুলো এইদিকে, ফলে কি প্রবাহ এইদিকে পাবো, হ্যাঁ কি না? ঠিক আছে, এটা প্রবাহ কমপ্লিট। স্যার বৈশিষ্ট্যমূলক লেখচিত্র দেখে নাও। প্রবাহ মাত্রা ভোল্টেজ বিপরীত বায়াস, এই তো স্যার যত বেশি প্রাবল্য বেশি হবে, যত বেশি লাইট পড়বে তত বেশি ইলেকট্রন হোল যুগ্ম, তত বেশি কারেন্ট পাবো। দেখো প্রাবল্য যত বাড়ছে স্যার, এখানে তো প্রাবল্যের কোনো ব্যাপার নেই, কারণ স্যার আমরা জানি বিপরীত বায়াসে স্যার কিছু হলেও তো কারেন্ট পাওয়া যায় স্যার জন্য, সংখ্যালঘুর জন্য যত বেশি পড়বে স্যার প্রাবল্য বেশি হয়েছে, দেখো কারেন্টের পরিমাণ বেড়ে গেছে, প্রাবল্য বেশি হয়েছে কারেন্টের পরিমাণ বেশি হয়েছে, প্রাবল্য বেশি হয়েছে কারেন্টের পরিমাণ। এই I1 I2 I3 এগুলো প্রাবল্য, আর এখানে আইটা হচ্ছে প্রবাহ মাত্রা, দুটো আলাদা জিনিস। ঠিক আছে স্যার, এইদিকে কি বিপরীত প্রবাহ বোঝাচ্ছে, এটাকে বিপরীত বায়াস ভোল্টেজ। ঠিক আছে স্যার, এই তো স্যার দেখেন প্রাবল্য বেড়েছে কারেন্ট বেড়ে গেছে, প্রাবল্য বেড়েছে কারেন্ট বেড়েছে, প্রাবল্য বেড়েছে কারেন্ট বেড়েছে। ঠিক আছে স্যার, I3 গ্রেটার I2 গ্রেটার I1 দেখে নিও। ওকে, এবার গ্রুপ ডি চলে এলাম। গ্রুপ ডি এর দেখো প্রথম 15 এর কোয়েশ্চেন কি বলছে, পরিবাহীতে বিচলনরত মুক্ত ইলেকট্রনের স্লথন কাল বলতে কে বোঝো? তো চলো আগে বুঝে নি, লিখাই তো আছে, চলে আসছে কি লেখা আছে। যখন পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ ঘটে, মানে কি ইলেকট্রনের ফ্লো হয়, ইলেকট্রন প্রবাহিত হয়, তখন এই রকম ঘটে না পরিবাহীর মধ্যে যে ইলেকট্রনটা একদম নির্দিষ্ট বেগে যাচ্ছে, এটা ঘটে না। কি ঘটে, ইলেকট্রনগুলো যাচ্ছে আর ভারী আয়নের সাথে ধাক্কা খায়, থেমে যায়, আবার স্যার ধাক্কা খায়, থেমে যায়, আবার ধাক্কা খায়, থেমে যায়, এই বিষয়টা ঘটে। তাহলে ইলেকট্রনগুলির এই যে স্যার ভারী আয়নগুলির সাথে পরপর দুটি ধাক্কার মধ্যবর্তী যে সময়, তাকেই কি বলা হচ্ছে স্যার, স্লথনকাল। তো সেটা লিখে দেবো, পরিবাহের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের সময় ইলেকট্রনের পরপর দুটি সংঘর্ষের মধ্যবর্তী সময়কে মুক্ত ইলেকট্রনের স্লথনকাল বলে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, মুক্ত ইলেকট্রনের স্লথনকালের সাহায্যে, ঠিক আছে স্যার, মুক্ত ইলেকট্রনের স্লথনকালের সাহায্যে একটি উত্তম পরিবাহীর রোধাঙ্কের সম্পর্ক স্থাপন করে, মানে রো আর স্লথনকাল টাউ, এদের মধ্যে একটা সম্পর্ক বের করতে হবে। নর্মালি স্লথনকালকে টাউ দিয়ে লেখা হয়, টিও লিখতে পারো। ঠিক আছে, চলো করা যাক স্যার, এটুকু লিখে নিই। ওকে, এর প্রমাণটা দেখে নাও। এই যে রো আর টাউ এর মধ্যে একটা সম্পর্ক বের করতে হবে, সম্পর্কটা দেখে নাও। কি স্যার, বিচলন বেগ ভি সাফিক্সে ডি সমান কি ই ক্যাপিটাল ই বাই স্মল এম টাউ, যেখানে ব্র্যাকেটে অবশ্যই লিখবে টাউ সমান হচ্ছে স্যার স্লথনকাল। এবার জিজ্ঞেস করবে স্যার এটা কেমন করে হয়ে গেল, কেমন করে হলো তার জিনিস বলে দিয়েছি, এটা পরীক্ষা করার দরকার নেই, শুধু বোঝানোর জন্য। ভি সমান ইউ প্লাস এটি, ইউ মানে কি প্রাথমিক বেগ শূন্য, কেন বলতো ধাক্কা লেগে কি শূন্য হয়ে যায়, আবার বেগে যায়। তো স্যার প্রাথমিক বেগ শূন্য প্লাস এ মানে কি বলো এফ বাই এম, এফ সমান এম এ, তো তাহলে এ মানে কি এফ বাই এম ইন্টু টি। স্যার এফ মানে কি কিউ ই, হ্যাঁ কি না, কিউ এর জায়গায় কি বসাবো, যেহেতু ইলেকট্রন ই ই বাই এম টি এইভাবে এসছে। ঠিক আছে, আচ্ছা এবার ই মানে কি বলো ভি বাই এল, হ্যাঁ কি না, ই সমান হচ্ছে ভি বাই এল, তাহলে স্যার ভি বাই এল টাও। আচ্ছা তাহলে ভি সমান কি হবে বলো, তাই এই ভি সমান কি হবে, একটু কোনাকুনি গুণ করো, ভিডি ইন্টু এম এল বাই কি টাউ ইন্টু ই বা ই ইন্টু টাউ। আচ্ছা চলো সেটা ওহমের সূত্র অনুসারে ভি সমান কি আই আর, তাহলে আর সমান কি হবে বলো ভি বাই আই, হ্যাঁ কেনা, চলো ভি এর মান বসিয়ে দিলাম, এই তো স্যার টোটালটা। আর আই মানে কি বলো এন ই এ ভিডি, এটা তো আমাদের জানাই আছে স্যার, ইসের বিচলন বেগের সাথে প্রবাহের যে সম্পর্ক এন ই এ ভিডি। ঠিক আছে স্যার, এইটা স্যার সাফিক্স নয়, এটা স্যার গুণ আকারে আছে। ওকে, এবার কাজ করো, দেখো এখানে কি কি কেটে যাচ্ছে, স্যার ভিডি ভিডি কেটে যাবে, হ্যাঁ কেনা, তাহলে কি পড়ে থাকলো আর মানে কি রো এল বাই এ, আর স্যার এখানে কি পড়ে থাকলো এম এল বাই দেখো এন লিখে দিলাম ই স্কোয়ার টাউ ইন্টু এ। ঠিক আছে, এবার একটা জিনিস দেখো স্যার এখানে কি কি কেটে যাচ্ছে, স্যার দেখেন এল এল কেটে গেল, এ এ কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো রো সমান কি এম বাই এন ই স্কোয়ার টাউ। এটাই হচ্ছে স্যার সম্পর্ক রোধাঙ্কের সাথে
স্লথনকালের সম্পর্ক। ঠিক আছে স্যার, এভাবে লিখে দেবো। একটা জিনিস মনে রাখিও, রোধাঙ্কর স্লথনকাল পরস্পর কেমন স্যার? ব্যস্তানুপাতিক, হ্যাঁ কি না? তার কারণটা কি? এগুলো সবই তো ধ্রুবক। এম ধ্রুবক, ঠিক আছে, ইলেকট্রনের ভর, এন একক আয়তন ইলেকট্রনের সংখ্যা ধ্রুবক, ই কি স্যার? ধ্রুবক। ঠিক আছে, তার জন্য স্যার এটা মনে রাখবো জাস্ট, বাট এটা শুধুমাত্র লিখে দেবো। ওকে, নেক্সট সি এর কোয়েশ্চেনটা কি বলছে দেখো। একটি তামার তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 2.5 × 10⁻⁷ মিটার স্কোয়ার এবং এর মধ্য দিয়ে 1.8 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে পরিবাহিত ইলেকট্রনের বিচলন বেগ গণনা করো। ইলেকট্রনের ঘনত্ব বলে দিয়েছে 9 × 10⁻28 মিটার⁻³ ঠিক আছে, চলো করা যাক। স্যার সিম্পলি কি করবো, শুধু ফর্মুলা বসে দাও। ভিডি সমান কি বলো? I/NA, হ্যাঁ কি না? চলো ভ্যালু বসো। আয়ের মান কত, কারেন্ট কত বলো? 1.8 বাই এন মানে কি, যেটা ঘনত্ব ইলেকট্রনের কত? 9 × 10⁻28, ঠিক আছে স্যার। আচ্ছা, তারপরে কি ই মানে কত? 1.6 10⁻⁹ কুলম, হ্যাঁ কি না? স্যার এ ক্ষেত্রফল কত? দেখো সবই কিন্তু এসআই বলা আছে, এটা একটা প্লাস পয়েন্ট, যে তোমাকে খাটতে হচ্ছে না, চেঞ্জ করতে হচ্ছে না। ব্যাস স্যার ক্যালকুলেটর বের করেন, কাটাকাটি করেন, যা আনসার আসবে সেটা একটু দেখে নাও তো কত আসছে। দেখেন স্যার মনে হচ্ছে মোটামুটি এরকম কিছু একটা চলে আসছে। ঠিক আছে, ক্যালকুলেশনটা অবশ্যই চেক করে নেব। ওকে স্যার, আচ্ছা ঠিক আছে, নেক্সট চলে যাচ্ছি। এখান থেকে শুধু একটা ছোট্ট ইন্টারেস্টিং বিষয় বলবো। আমাদের মনে হয় হয়তো তারের মধ্যে দিয়ে ইলেকট্রনগুলো প্রচুর স্পিডে যায়, হ্যাঁ কিনা, প্রায় লাইটের স্পিডের কাছাকাছি। না স্যার, দেখে না একটা উদাহরণ, জাস্ট সিম্পলি এই ফর্মুলার হিসাবে বলছি, এই সময় মানের রেসপেক্টে 1.10⁻³ মিটার/সেকেন্ড। মিটারকে তুমি মিলিমিটার করো, তাহলে 1 মিলিমিটার যাচ্ছে, 1 থেকে 1.5 মিলিমিটার। তো ভাবো 1 মিলিমিটার কত? এই তো স্যার সেই আমাদের স্কেলের কি 10/1 ছোটো ছোটো সে 1 সেকেন্ড 10/1 1 সেকেন্ডে এতটা, মানে এত স্লো ইলেকট্রনগুলো যায় কিন্তু। ঠিক আছে স্যার, ওকে নেক্সট। ওকে স্যার, 15 অথবা কোয়েশ্চেনটা দেখো। কোয়েশ্চেন এ, পোটেনশিওমিটারের মূল নীতিটি লেখো। তো চলো লিখে দিয়েছি। সুষম, অবশ্যই উত্তর লেখার পদ্ধতি কেমন হবে? পোটেনশিওমিটারের মূল নীতি বলে পয়েন্ট করবো, দিয়ে তারপরে লিখবো। সুষম প্রস্থচ্ছেদের তারের মধ্য দিয়ে স্থির মানের তড়িৎ প্রবাহের সময় তারের মধ্যে বিভব হ্রাস বা বিভব নষ্ট বলতে পারো, যেটাকে ভোল্টেজ ড্রপ বলা হয় ইংরেজিতে, তারের দৈর্ঘ্যের সমানুপাতিক হয়। ঠিক আছে স্যার, যত বেশি দৈর্ঘ্য হবে ভোল্টেজ ড্রপটাও কি তত বেশি হবে, V ভ্যারিজেস L। ঠিক আছে, ওকে নেক্সট। একটি পোটেনশিওমিটার তারের দৈর্ঘ্য 1 মিটার ও রোধ, ঠিক আছে, ও রোধ অবশ্যই, ও রোধ 15 ওহম। এটির সঙ্গে শ্রেণীতে 5 ভোল্টের ব্যাটারি এবং 5 ওহম রোধ সংযোগ করা হলো। যদি নিষ্পন্দ বিন্দুর দূরত্ব 0.6 মিটার পাওয়া যায় তবে প্রাথমিক কোষে তড়িৎচালক বল নির্ণয় করো। এটা অঙ্কটা করতে হবে স্যার। অঙ্কটাতে চলে আসছি, কোয়েশ্চেন সিটা একবার দেখে নিই। একটি পোটেনশিওমিটার ব্যবহার করে কিভাবে তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ নির্ণয় করা যায় তা বর্তনী চিত্রসহ সংক্ষেপে ব্যাখ্যা করো। স্যার এটা আমি বই থেকে দেখে নেবো বা চ্যানেলে স্যার অ্যাভেলেবেল আছে কারসবের সূত্র, সেখান থেকেও দেখে নিতে পারো। ঠিক আছে স্যার, তো এটা আমি আর এখন করাচ্ছি না, এই অঙ্কটা করাবো। তো ঠিক আছে স্যার, এই অঙ্কটাতে চলে আসছে, লিখে নিও কোয়েশ্চেনগুলো। ওকে ওকে স্যার, দেখো আগে চিত্র আঁকি, সব ক্লিয়ার হবে। দেখে নাও কি চিত্র। পোটেনশিওমিটারের তার, দৈর্ঘ্য স্যার ক্যাপিটাল এল ধরে নিলাম, রোধ ক্যাপিটাল আর, সে তুমি যা ইচ্ছে তাই ধরো, আমি ক্যাপিটাল আর ধরেছি। ওকে আচ্ছা, এর সাথে শ্রেণী থেকে একটি ব্যাটারি লাগানো হলো 5 ভোল্টের, আর একটা রোধ লাগানো হলো। ঠিক আছে, আমি স্মল আর ধরেছি, তুমি R1 R2 যা ইচ্ছে ধরতে পারো। ওকে স্যার, এবার কি বলা হলো স্যার? একটা কোষের কত দূরত্বে গিয়ে তো স্যার এইভাবে যুক্ত থাকে, কত দূরত্বেই পেলাম স্যার? নিষ্পন্দ বিন্দু 0.6 মিটার দূরত্বে। ঠিক আছে, এটা অনেক সময় নিচেও আঁকতে পারো, তো সেই রেসপেক্ট এদিক থেকে ধরতে হবে, সে একই বিষয়। ঠিক আছে, যা ধরবে ধরো। তো স্যার 0.6 মিটার। এবার স্যার বলেছে প্রাথমিক কোষের তড়িৎচালক বল, এর তড়িৎচালক বল নির্ণয় করতে বলেছে। স্যার সূত্র কি, আগে কী কী দেওয়া আছে দেখো। L সমান 1 মিটার, ক্যাপিটাল আর 15 ওহম, আর কি স্যার 5 ভোল্ট, 5 ওহম, কত দূরত্বে স্যার? তাহলে স্যার সূত্র কি জানা আছে আমাদের? তো সেটা জানি যে ই ড্যাশ সমান কি, আমি ই ড্যাশ ধরলাম অজানাটাকে, ই ইন্টু এটা হয় স্মল এল বাই ক্যাপিটাল এল, এটাই হবে কি? একটু ভাবো তো স্যার, এটা কখন হয়? এক্ষুনি আমরা মূলনীতি পড়লাম যে স্যার ভোল্টেজ কতটা, এখানকার ভোল্টেজটা কত বলে এই দুই প্রান্তের, কারণ এই ভোল্টেজটাই তো এই পুরো তারে কি হবে? ড্রপ হবে, হ্যাঁ কি না? তাই তো একটা জিনিস ভালো করে দেখো, আমরা এখানে ই কখন লিখতে পারতাম বলো তো? যদি এখানে কোনো রোধ না থাকতো, যেটা আমরা পড়ে এসছিও কিন্তু, যেটা নর্মালি আমাদের পোটেনশিওমিটার পড়ানো হয়, এখানে রোধ থাকে না, ডিরেক্ট এটাই স্যার, এই ইটাই স্যার এই দুই প্রান্তের বিভব প্রভেদ। কিন্তু এখানে এটা ব্যাপার নয়, এখানে কিছুটা বিভব নষ্ট হবে। এর মানেটা কি? এটা যদি 10 ভোল্ট হয়, এই দুই প্রান্তের বিভব 10 ভোল্ট হবে না, কিছুটা এখানে নষ্ট হবে। যেটুকু নষ্ট হবে ওটাকে বাদ দিয়ে এখানে বাকিটা কি দুই প্রান্তের বিভব প্রভেদ হয়। মনে করো ধরো এটা 10 ভোল্ট, এখানে 2 ভোল্ট নষ্ট হলো, তাহলে 8 ভোল্ট এটা স্যার। তো স্যার এই দুই প্রান্তের বিভব প্রভেদ নির্ণয়ের সূত্র কি স্যার? ওহমস ল, I ইন্টু আর, হ্যাঁ কি না? তাহলে কি করতে পারি এখানে? আমি একটু এটাকে ভি লিখলাম। ঠিক আছে স্যার, ভি মানে কি? আমি একটু ব্র্যাকেটে করে দিচ্ছি I ইন্টু আর, হ্যাঁ কি না? এটাই তো ভি সমান কি? I ইন্টু আর,
কারেন্ট এর মধ্যে দিয়ে ইন্টু কি দুই প্রান্তের যেটা যে রোধটা, তাই তো, এটাই তো সূত্র ওহমস লয়ের। আচ্ছা আই মানে কত বলেন তো স্যার এখানে? আই মানে কি সূত্র বলো? তড়িৎচালক বল বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর, হ্যাঁ কি নাই তো স্যার? তড়িৎচালক বল বাই টোটাল রোধ ইন্টু কি ক্যাপিটাল আর, চলো মান বসাই। ই মানে কত 5, ক্যাপিটাল আর মানে কত 15 প্লাস 5 মানে কত 20, ইন্টু ক্যাপিটাল আর মানে কত হচ্ছে স্যার 15। এটাকে একটু কাটাকাটি করেন তো স্যার কত আসছে দেখেন তো। 15কে কাটলে 4 5 15, 3 5 এরকম কিছু আছে তাই তো। 5 বা 1 এর 4 একই ব্যাপার ছিল, এটা শুধু শুধু কাটতে গেলাম। 3 5 15/4, 15/4 করলে 3.75 বা সামথিং এরকম কিছু চলে আসবে। তাহলে স্যার ভি এর ভ্যালু কত পেলাম? 3.75 ইন্টু স্মল এন মানে কি কত দূরত্ব স্যার? 0.6 মিটার। ঠিক আছে, আর এটা কত স্যার? 1 মিটার। ওকে স্যার, যেহেতু দুটো মিটার আছে চেঞ্জ করতে গেলাম না, 1। স্যার এটাকে একটু কাটাকাটি করেন, মেবি 2.25 ভোল্ট চলে আসবে, মেবি। একটু চেক করে নেবো, ঠিক আছে স্যার ক্যালকুলেশনগুলো। ওকে, দেখে নিও। ওকে স্যার 16A কি বলছে দেখো, অ্যাম্পিয়ারের চক্রীয় সূত্রটি লেখো। স্যার বদ্ধপদ সূত্র একই জিনিস, তো এটা পেয়ে যাবো স্যার তড়িৎচুম্বকত্ব চ্যাপ্টারে, লিখাতে যাচ্ছি না। অ্যাম্পিয়ারের চক্রীয় সূত্রটি ব্যবহার করে টরয়েডের মধ্যবর্তী স্থানে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করে, এটাও স্যার পেয়ে যাবো। সেই দেখবেন অ্যাম্পিয়ারের সূত্রের পরেই সলিনয়েড টরয়েড করে দেওয়া আছে, টরয়েডে পেয়ে যাবো বা চ্যানেলে অ্যাভেলেবেল আছে, দেখে নিতে পারো। ওকে নেক্সট, একটি 1 মিটার দৈর্ঘ্যের সলিনয়েডের ব্যাসার্ধ 0.01 মিটার এবং এতে মোট 1000 পাক জড়ানো আছে। যদি 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চালনা করা হয় তবে সলিনয়েডের ভেতরের অক্ষের চৌম্বক ক্ষেত্রের মান গণনা করে। চলো করা যাক। সূত্র কি স্যার? বি সমান মিউ নট স্মল এন আই, হ্যাঁ কি না? বা এটা লিখলে আরও বেশি বেটার, তাহলে একদম এটাও করতে পারো, একই জিনিস। ঠিক আছে স্যার, চৌম্বক ক্ষেত্র সূত্র এটাই যে অক্ষে। আচ্ছা, এবার তোমরা বলবে স্যার ব্যাসার্ধ তো কোনো কাজ নেই, কেন দেওয়া হয়েছে? তার একটাই কারণ, এইসব সূত্র কখন প্রযোজ্য? যখন দৈর্ঘ্যটা ব্যাসার্ধের তুলনায় অনেক বড় হয়, এটা ধরে নিতে হয়। তো সেটাই বোঝানো হয়েছে। দেখো ব্যাসার্ধ 0.01 মিটার, দৈর্ঘ্য মিটার, তাহলে কি অনেক বড় এর তুলনায়, তাই তো? ওটাই বোঝানো হয়েছে, আর কিছুই না। তো স্যার মান বসাও। মিউ নটের মান কত? 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার কত? -7, হ্যাঁ কি না? এন এর মান কত? কত পাক সংখ্যা স্যার? 1000। বলো এল এর মান কত? কত দৈর্ঘ্য? 1 মিটার, 1 ইন্টু আই কত স্যার? 5। যেটা আনসার আসবে সেটাই, কাটাকাটি করো, যেটা আসছে স্যার সেটাই। এটা তো হয়েই গেল স্যার 10⁻7 10⁻4, আর 4 5 20 ইন্টু 3.14 করে দেখো কত আসছে। আচ্ছা হয়ে যায় মনে হচ্ছে, মুখে মুখে দেখো তো। 10⁻3 10⁻3 10 কত? 4, 4 5 20 20 ইন্টু 3.14, 20 ইন্টু 3.14 মানে 31.4 ইন্টু 2 করে দাও, তাহলে কত? 62.8, তাই তো? 62.8। ঠিক আছে, এরকম কিছু একটা চলে আসছে, এইভাবে লিখতে পারো। 6.28 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস, আর একটা এই পাস করে লিখলাম তাই না? হ্যাঁ, 10 টু দি পাওয়ার -3 এত টেসলা। যেভাবে লিখবে অসুবিধা নেই, দেখে নিও। ওকে, 16 অথবা চলে এলাম। কি বলছে দেখো, 16 অথবা এ, একটি বি প্রাবল্যের সমবল সম্পন্ন চুম্বক ক্ষেত্রে স্থাপিত এল দৈর্ঘ্যের এবং আই তড়িৎ প্রবাহ মাত্রা বহন করে ঋজু পরিবাহীর সর্বোচ্চ অনুভূত বলের পরিমাণের রাশিমালা নির্ণয় করো। ঋজু পরিবাহী মানে সোজা তার, তাহলে স্যার সোজা একটা পরিবাহী গেছি, ধরেছি কারেন্ট আই যাচ্ছে আর দৈর্ঘ্য এল দেওয়া আছে। ওকে, কী করলাম? ছোট্ট একটা ক্ষুদ্রাংশ ডিএল ধরলাম, তার সাথে চুম্বক ক্ষেত্র ধরে নিলাম থিটা কোণ করে আছে। তাহলে চলো লিখে দিলাম, ধরি ডিকিউ পরিমাণ আধান ডিটি সময় ডিএল ধরে গতিক্রম করে, অতএব বর্তনী প্রবাহ আই সমান কী হবে? ডিকিউ ডিটি, এবং আধানের বেগ কত হবে? ভি সমান ডিএল ডিটি। আচ্ছা লিখো, অর্থাৎ ডিএল ক্ষুদ্রাংশের উপর ক্রিয়াশীল বল ডিএফ সমান কি স্যার? ডিকিউ ভি ক্রস বি, হ্যাঁ কি না? তার মানে কি ডিকিউ ডিএল বাই ডিটি, ভি মানে তো স্যার ডিএল বাই ডিটি, ভেক্টর যেহেতু ভেক্টর লিখে দিচ্ছি বি, ডিকিউ বাই ডিটি মানে কি ডিএল ক্রস বি, অর্থাৎ স্যার ডিকিউ বাই ডিটি মানে কি আই ডিকিউ ডিটি, অর্থাৎ আই সমান কি ডিএল ক্রস বি। আচ্ছা তাহলে যদি মানটা লিখতে চাই ডিএফ সমান কি আই ডিএল বি কী হবে? সাইন থিটা, কারণ ক্রস আছে। আচ্ছা স্যার, অর্থাৎ এল দৈর্ঘ্যের উপর ক্রিয়াশীল বল, এটা তো স্যার ডিএল এর উপর, এল দৈর্ঘ্যের উপর ক্রিয়াশীল বল, ইন্টিগ্রেশন করে দাও এফ ইন্টিগ্রেশন ডিএফ, এবার ডিএফ মানে কি এই পুরোটা, এবার স্যার আই কনস্ট্যান্ট, বিও কনস্ট্যান্ট, ঠিক আছে, থিটা নির্দিষ্ট কোণ করে আছে, তাহলে বাইরে চলে এলো ইন্টিগ্রেশন ডিএল, ডিএল এর ইন্টিগ্রেশন কি? টোটাল কত দৈর্ঘ্য? এল, তাহলে কত পড়ে থাকলো স্যার? বি আই, এটা এল সাইন থিটা, এবার সর্বোচ্চ মানে কি? সাইন থিটা 1 করে দেবো, তবে সর্বোচ্চ বল এফ ম্যাক্স সমান কি? বেল, এভাবে মনে রাখবো। ওকে স্যার, নেক্সট কোয়েশ্চেন চলে আসছে, দেখে নিও। ওকে স্যার, এটা দেখো কি বলছে, 16 বি অথবা যখন একটি 100 ওহম রোধের গ্যালভানোমিটারের সঙ্গে শ্রেণীতে 3 ভোল্ট তড়িৎচালক বলের ব্যাটারি ও 200 ওহম রোধ সংযোগ করা হয়, তখন এটি 25টি ঘরের স্কেলে পূর্ণ বিক্ষেপ দেখে। তাহলে গ্যালভানোমিটার দক্ষতাঙ্ক কত? দক্ষতাঙ্ক মানে প্রতিটি দাগে কত করে দেখাবে। তো চলো করা যাক, তাহলে কারেন্ট বের করি আগে। দক্ষতাঙ্ক মানে কারেন্ট বাই দাগ সংখ্যা, তাহলে কারেন্ট বের করি। কারেন্ট মানে কী হয় বলেছেন? তড়িৎচালক বল বাই টোটাল রোধ কত স্যার? 200 প্লাস 100, এই তো শ্রেণীতে আছে বলেছে, তাহলে কত? 3/300, হ্যাঁ কি না? 3 বাই কত? 300 মানে কত? 1/100 মানে কত? 0.01 অ্যাম্পিয়ার, এটা হবে, হ্যাঁ কি না? আচ্ছা স্যার, তাহলে স্যার দক্ষতাঙ্ক, অতএব
দক্ষতাঙ্ক মানে হচ্ছে প্রতি ডেভিয়েশনে, প্রতি ডিভিশন মানে প্রতিটি দাগে কত করে বোঝাচ্ছে, I/n, এটা হচ্ছে স্যার দক্ষতাঙ্কের মানে। কারেন্ট প্রতি দাগে কত বোঝাচ্ছে, ঠিক আছে স্যার। এটা তো কত, এটা কত দাগে বোঝাচ্ছে, এটার জন্য 25টি দাগ 25টি দাগ দেখাচ্ছে, তাহলে কি 25টি দাগের জন্য এত কারেন্ট, তাহলে একটি দাগের জন্য কত কারেন্ট, এটা দক্ষতাঙ্ক, তাহলে কি 0.01 বাই কত 25, এটাকে ক্যালকুলেশন করবেন, এটা মেবি 4 × 10⁻⁻⁴ অ্যাম্পিয়ার পার কি ডিভিশন বা দাগ সংখ্যা যাই বলো, আমি ইংলিশটা লিখলাম, এত অ্যাম্পিয়ার পার ডিভিশন, ঠিক আছে, বা দাগ সংখ্যা। আচ্ছা সেটাকে স্যার মাইক্রো করে দিই, তাহলে 400 হয়ে যাবে বোধ হয়, হ্যাঁ কি না, কারণ 100 দিয়ে গুণ করো, 100 দিয়ে ভাগ করো, তাহলে 10 এত মাইক্রো অ্যাম্পিয়ার পার ডিভিশন, ওটাও রাখতে পারো, অসুবিধা নেই, ঠিক আছে স্যার। এই যে স্যার, ওকে দেখে নিও, নেক্সট চলে আসছি। ওকে স্যার 17 চলে এলাম। একটি দ্বিরেখা ছিদ্রর সম্মুখে রাখা পর্দায় কিভাবে উজ্জ্বল ও অন্ধকার ঝালরপটি পাওয়া যায় তা ইয়াংয়ের দ্বিরেখা ছিদ্র পরীক্ষার সাহায্যে সংক্ষেপে বর্ণনা করো। এখান থেকে ঝালরের প্রস্তরবেদ নির্ণয় করো, ঠিক আছে। তো স্যার প্রস্তরবেদের রাশিমালা এটা তো স্যার নির্ণয় করে, এটা বইয়ে পেয়ে যাবো, আমার চ্যানেল থেকেও দেখে নিতে পারো। আচ্ছা আমি শুধু এটা বলে দিই, এটা কি বলেছে বলো তো, এক কথা এটা চেয়েছে যে স্যার উজ্জ্বল মানেটা কি, ধ্বংসায়স্য গঠনমূলক ব্যতিচার, অন্ধকার মানে কি ধ্বংসাত্মক ব্যতিচারের শর্তটা শুধু লিখে দিলেই হবে, ঠিক আছে, ওটাই বর্ণনা করতে হবে। কি বলো, যেসব বিন্দুতে তরঙ্গদয়ের পথ পার্থক্য λ/2 এর জোড় গুণিতক হয় সেই সব বিন্দুতে উজ্জ্বল পটি, এবং যেসব বিন্দুতে পথ পার্থক্য λ/2 এর বিজোড় গুণিতক হয় সেই সব বিন্দুতে অন্ধকার পটি সৃষ্টি হয়। ব্যাস, তুমি দিয়েও বলা যায়, কি বলে দশা পার্থক্য দিয়েও বলা যায়, সে পাই আর 2n + 1 পাই, 2n পাই, 2n + 1 পাই দিয়েও বলা যায়। আমি পথ পার্থক্য দিয়ে বললাম, ওকে। এরপরে কি করবো, এই রাশিমালাটা প্রুফ করে দেবো, বুঝতে পারলাম কোন রাশিমালাটা, y = λd/2d, ঠিক আছে স্যার, এটা বই থেকে বা চ্যানেল থেকে দেখে নিতে পারো। আচ্ছা নেক্সট, ইয়াংয়ের দ্বিরেখাছিদ্র পরীক্ষার সাহায্যে ব্যতিচার ঝালর পাওয়ার জন্য দুটি 560 ন্যানোমিটার ও 420 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের সমন্বয়ে আলোকরশ্মি গুচ্ছ ব্যবহার করা হলো। তাহলে যে স্থানে উভয় তরঙ্গের উজ্জ্বল ঝালর পরস্পর মিলিত হয় কেন্দ্রীয় উজ্জ্বল অবস্থান থেকে সেই স্থানে ন্যূনতম দূরত্ব নির্ণয় করো। 2D, এখানে 2D বলা ছিল না, ভাষা দিয়ে বলা ছিল, আমি স্যার ডিরেক্ট 2D লিখেছি। ভাষা দিয়ে কী বলা ছিল, যে স্যার উৎসদয়ের মধ্যবর্তী দূরত্ব সমান 4 মিলিমিটার, আর পর্দা থেকে উৎসর দূরত্ব যেটা ক্যাপিটাল ডি বলা হয়, আর আমি ডিরেক্ট লিখে দিয়েছি ভাষা দিয়ে ক্যাপিটাল ডি সমান 1 মিটার বলে দেওয়া আছে। চলো করা যাক। আচ্ছা একটা বিষয় বলি, এই যে প্রস্থের রাশিমালাটা না, এটা তুমি যদি বইয়ে দেখো অনেক বড় করে দেওয়া আছে, চ্যানেলে অনেক শর্টে করে দেওয়া আছে, দেখে নিতে পারো। আচ্ছা স্যার চলেন এটা ট্রাই করা যাক, ওকে দেখেন মেটাচ্ছে একটু, ওকে স্যার। আচ্ছা ওকে দেখো, তাহলে কি করব বলেন স্যার, এই টাইপের অঙ্ক কী করে করতে হয়, একেবারে সিম্পল, যখনই বলবেন ন্যূনতম কত দূরত্বে স্যার মিলিত হবে পাওয়া যাবে, সিম্পলি সূত্রে ফেলে দেবো n1 λ1 সমান n2 λ2, ঠিক আছে স্যার, বা n1/n2 সমান কি স্যার λ1/λ2। λ1 কত ছিল, প্রথমটাকে λ1 বললাম 560, λ2 কত স্যার 420, কোনো কিছুতে কাটাকাটি যাবে, 14 দিয়ে যাবে, 3 14 42 আর 14 56, তাহলে কত 4/3, ওকে। তাহলে স্যার যেটা উত্তর হবে সেটা হবে এটা n1 λ1d/2d, মানে λd/2d এখানে n লাগিয়ে দিলাম, বা এটা, দুটোর ক্ষেত্রে সেম উত্তর আসবে। আগে বললাম হয় এটা করবা বা এটা, তোমার যেটা ইচ্ছা, চলো আমি এটা করছি। সমান n1 মানে কত, এই তো স্যার এর ওপরেরটা 4, λ1 মানে কত 560, d মানে কত স্যার বলে দিয়েছে 1 মিটার। আচ্ছা ও এবার স্যার 560 কি ন্যানোমিটার, তাহলে কাজ করলাম মিটার করে দিলাম -9, কারণ এটা মিটারে বসাবো, আর ডি স্যার 1 মিটার বাই কত স্যার 2d মানে কত স্যার, এই তো স্যার 4 মিলিমিটার, যেহেতু সব মিটারে বসাচ্ছি 10⁻³ ক্যালকুলেশন করে উত্তর আসবে যেটা। তুমি এটাও করতে পারতো, আমি দেখে দিচ্ছি যে কোনো একটা করবে, এটা বা এটা। n2 জায়গায় কত বসাতাম স্যার 3, λ2 জায়গায় কত স্যার 420 ইন্টু কত 10⁻⁻⁹, যেহেতু ন্যানোমিটার স্যার 1 ক্যাপিটাল ডি, আর এটা স্যার 4 মিলিমিটার। করে দেখো দুটো সেম আসবে, ঠিক আছে স্যার, এটা করতে পারো বা এটা। স্যার ক্যালকুলেশন করে যেটা আসছে সেটা অ্যান্সার, একটু দেখো তো ক্যালকুলেশন করে কত আসছে। স্যার একটা গন্ডগোল করেছি স্যার, এই যে স্যার এটা একটু গন্ডগোল হয়েছে, এটা λ2/λ1 হবে, তাই তো বলছি স্যার এই দুটো মিলছে না কেন, λ2/λ1 এই স্যার একটু করে কোনাকানি গুণ করে একটু ভুলভাল হয়েছে স্যার, একটু চেক করে নিব। 420 নিচে 560, তাহলে স্যার অপোজিট হবে, 3 এর 4 হবে, ওকে স্যার। তাহলে স্যার n1 4 না 3, এটা 3 স্যার। λ1 প্রথমে যেটা ধরেছিলাম, প্রথমে কত ছিল স্যার 560, ঠিকই আছে, ওকে λ1 560 ঠিকই আছে, ব্যাস এবার ঠিক আছে। আর স্যার n2 মানে কত স্যার, এবার n2 4, ঠিক আছে। λ2 কত 420 আছে কি, চেক করে নিও তো, দেখে নেবে
সেটা মুখে মুখে কাটাকাটি করে দেখেন 42, এটা স্যার কাটেন, এটা 42 আসবে বোধহয় ইন্টু 10 টু দি পাওয়ার ওপরে গেল প্লাস হলো -6 আর এখানে -5 এটা আসবে। চেক করে নিও স্যার, এক্ষেত্রেও দেখে নিতে পারে একই, ওপরে গেলে স্যার 6 আর একটা স্যার 5 আর এটা স্যার 42। ওকে স্যার, এটা হবে আনসার। ওকে, নেক্সট কোয়েশ্চেন চলে আসছি। 17 অথবাতে চলে এলাম। দেখো, ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের একবর্ণী আলোকে এ প্রস্থ বেদের একক রেখাচিত্রের ওপর লম্বভাবে আপতন ঘটানো প্রথম অবম অবস্থানের শর্তে এ সাইন থিটা সমান ল্যামডা প্রতিষ্ঠা করে। স্যার একটু বই থেকে দেখে নেব, এটা প্রুফ করা আছে। নেক্সট, অপবর্তনের জন্য পর্দার ওপর দৃশ্যমান প্রাবল্য বন্টনের রেখাচিত্র। এই যে স্যার আমি বলে দিচ্ছি, এটা বই থেকে যেমনটুকু আছে হুবহু টুকে দেবে। আমি বলছি কোন চিত্রটা? স্যার এই যে স্যার এই চিত্রটা দেখবেন, সামথিং বই এরকম একটা চিত্র আছে। মানে কি স্যার, ম্যাক্সিমাম মিডিলে সবচেয়ে বেশি প্রাবল্য থাকে উজ্জ্বল, তারপর কি স্যার প্রাবল্য কমতে কমতে তারপরে অনেক হারে স্যার প্রাবল্য কমে যায়, তারপরে আরও কমে। তো এই চিত্রটা এঁকে দেবে, দেখবেন এইদিকে প্রাবল্য আছে, এদিকে সাইন থিটা রেসপেক্টে করা আছে, যেমন আছে অবিকল হুবহু টুকে দেবো। ওকে স্যার, আচ্ছা নেক্সট পার্ট বি সেকশন 1 চলে এলাম, মানে এমসিকিউতে। চলো প্রথম কোয়েশ্চেন, এলইডি থেকে নিঃসৃত আলোকের তরঙ্গ দৈর্ঘ্য ও প্রাবল্য নির্ভর করে সম্মুখবর্তী বায়াস এবং অর্ধপরিবাহীর শক্তির ব্যবধানের ওপর, অর্ধপরিবাহীর শক্তি ব্যবধান ও বিপরীত বায়াস, শুধু শক্তি ব্যবধান, শুধু সম্মুখবর্তী বায়াস। চলেন কোনটা হবে স্যার? মনে রাখবেন, আলোর তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে, রিলিজ হবে সেটা কার ওপর ডিপেন্ড করে? শক্তি ব্যবধানের ওপর। ওকে, আর যেটা প্রাবল্য সেটা নির্ভর করছে স্যার বায়াসের উপর, সম্মুখবর্তী বায়াসের উপর। তার আনসার কোনটা হবে স্যার? এটা। ঠিক আছে স্যার, দেখে নাও 1.2 কি বলছে স্যার? দুটি ফোটো ডায়োডের D1 ও D2 প্রতি স্তরের ব্যবধান যথাক্রমে 2 ইলেকট্রন ভোল্ট 2.2 ইলেকট্রন ভোল্ট। যে ডায়োড 6200 অ্যাংস্ট্রম আলোকে চিহ্নিত করতে পারবে তা হলো কেবল D1, কেবল D2, D1 D2 উভয় কোনোটি নেই। চলো পজ করে ট্রাই করি। স্যার এই টাইপের অঙ্ক মনে রাখবা যে আলোটা পড়বে তার শক্তিকে সমান বা বেশি হতে হবে এনার্জি গ্যাপের শক্তির তুলনায়, মানে শক্তি ব্যবধানের চেয়ে। ঠিক আছে স্যার, যোজ্যতা ও ভ্যালেন্স যোজ্যতা ও যে পরিবহন পটি আছে এদের মিডিলে যে শক্তি স্তর বা পটি স্তর সে যাই বলো, তার থেকে স্যার কি সমান বা তার সমান বা তার থেকে কি বেশি হতে হবে। ঠিক আছে স্যার, তবেই সেটাকে চিহ্নিত করতে পারবে। মানে কি, তবেই তো সেখান থেকে কি আসবে স্যার? বেরিয়ে আসবে। হ্যাঁ কি না? একটা ইলেকট্রনকে যদি বের করতে চাই তাহলে কী করতে হবে? যে শক্তি ব্যবধানে আছে তার সমান বা তার চেয়ে বেশি দিতে হবে, সেটাই স্যার। তো দেখা যাক স্যার, এই যে স্যার এত তরঙ্গ দৈর্ঘ্যের শক্তি কত স্যার? যেহেতু স্যার ইলেকট্রন ভোল্টে আছে আর অ্যাংস্ট্রমে আছে, তাহলে কি 12400 বাই কত ল্যামডা, ল্যামডার মান কত? 6200। কাটাকাটি করেন তো, কত হলো স্যার? 2 দিয়ে কাটলে 2 ইলেকট্রন ভোল্ট। তাহলে কি কার সাথে সমান হচ্ছে? এটার সাথে। কি এর চেয়ে কম? হ্যাঁ কি না? তাহলে এর জন্য হবে না, কার জন্য হবে? D1 প্রথমের জন্য, তাহলে D1 এর জন্য। বুঝতে পারলাম তো স্যার? এটা সূত্র মনে রাখবে, যেটা আপতিত হচ্ছে তার এনার্জিকে সেই শক্তি ব্যবধানের সমান বা বেশি হতে হবে। ওকে স্যার, করা যাক। আচ্ছা ছোট্ট একটা বিষয় বলি, যেটা স্যার এর আগে 1.2 লিখলাম না, ওটা 1.2 নয় স্যার, ওটা 1.1 এর অথবা। ঠিক আছে, একটু কারেকশন করে নেব। ওকে স্যার, নেক্সট 1.2 দেখো কি বলছে। পিএন সংযোগ ডায়োডে প্রযুক্ত কম্পাঙ্ক 50 হার্জ, তাহলে অর্ধতরঙ্গ বিবর্ধন ও পূর্ণ তরঙ্গ বিবর্ধন, সে বিবর্ধন যাই বলুক, আমরা একমুখীকরণ ভাববো, পদ্ধতিতে উৎপন্ন কম্পাঙ্ক যথাক্রমে 25 হার্জ, 50 হার্জ, 50 হার্জ, 50, 50, 100, 25, 100। কী হয় স্যার? অর্ধতরঙ্গতে কি যেটা প্রযুক্ত সেটাই হয়, পূর্ণ তরঙ্গতে ডাবল হয়। তাহলে অর্ধতরঙ্গতে কত হবে? 50 আর পূর্ণ তরঙ্গতে হবে 100। তাহলে কোথায় 50 100 আছে? দেখো এটা। ঠিক আছে স্যার, এটা মনে রাখবো, অর্ধতরঙ্গতে সেম, পূর্ণ তরঙ্গে ডাবল। নেক্সট, নিচের কোন সংক্রমণে হাইড্রোজেন পরমাণু থেকে নিঃসৃত ফোটনের কম্পাঙ্ক সবচেয়ে কম হয়? মানে অবশ্যই স্যার যখন একটা কক্ষপথ থেকে আরেকটা কক্ষপথে ট্রান্সফার হয় তখন কি ফোটন নিঃসৃত হয় তো, হ্যাঁ কি না? তো স্যার কোন ক্ষেত্রে কম্পাঙ্ক সবচেয়ে কম হবে? 2 থেকে 1 আসলে, 4 থেকে 3 আসলে, 3 থেকে 1 আসলে, 4 থেকে 2, মানে এগুলো কক্ষপথের কথা বলা হয়েছে। কাতে হবে স্যার? আচ্ছা একটু কক্ষপথের এগুলো জানতে হবে স্যার। প্রথম কক্ষপথের কত এনার্জি? -13.6 ইলেকট্রন ভোল্ট। সেকেন্ড কক্ষপথের -3.4 ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে স্যার। থার্ড কক্ষপথের -1.51, আর যেটা ফোর্থ 0.85, যেহেতু এখানে ফোর্থ পর্যন্তই বলেছে। আচ্ছা এবার একটা বিষয় বলো স্যার, ই সমান কি এইচ নিউ তো, হ্যাঁ কি না? ই সমান এইচ নিউ, এইটা কি স্যার? শক্তির পার্থক্য প্রাথমিক আর অন্তিম, ই ফাইনাল মাইনাস ই ইনিশিয়াল, হ্যাঁ কি না? এটাই তো। একটা বিষয় বলো স্যার, শক্তির পার্থক্য যত বেশি কম্পাঙ্ক তত বেশি, শক্তির পার্থক্য যত কম কম্পাঙ্ক তত কম, তার কারণ কি এইচ তো কনস্ট্যান্ট, হ্যাঁ কি না? তার মানে আমাকে খুঁজতে হবে কোথায় শক্তির পার্থক্য কম আছে, কোথায়, যেহেতু কম্পাঙ্ক কম চেয়েছে তাহলে শক্তির পার্থক্য কম। আচ্ছা ভালো করে দেখাও স্যার, প্রথমটা দেখি 2 থেকে 1,
স্যার 2 থেকে 1, তাহলে এটার মধ্যে পার্থক্য করতো, প্রায় 10-এর আশেপাশে পার্থক্য আছে এনার্জি। চলো 4 থেকে 3, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, তাহলে স্যার সামথিং 75 বা কিছু 0.75 এরকম কিছু আসছে, মানে অত্যন্ত কম। 3 থেকে 1 কত স্যার? 3 থেকে 1 এটা প্রায় 1.5-এর কাছাকাছি চলে আসবে, এটা থেকে এটা বাদ দাও। স্যার 4 থেকে 2 মানে স্যার এটা থেকে এটা, তবুও স্যার মোটামুটি 3 বা 2.7 বা কিছু 5 কিছু একটা চলে আসবে। তার মানেটা কি সবচেয়ে কম পার্থক্য কোথায় হয় সবচেয়ে মনে রাখি স্যার, মনে তো আছে নাকি? এটা আমি একটু এটা আঁকি, মনে আছে স্যার? ওই গ্রাফটা কী করে গ্রাফ বলছে শক্তি স্তর কী বলে, এটা তারপরে এটা তারপরে এটা তারপরে এরকম, মানে কি যত বেশি দূরে যাব শক্তি স্তরটা কি পার্থক্য তত কমতে থাকবে। তাহলে কোনটা সবচেয়ে কম হলো স্যার? অবশ্যই শেষের দিকে 4 থেকে 3, এখানে শক্তির পার্থক্য কি কম সবচেয়ে, স্যার 4 থেকে 3 মনে রাখবো স্যার, যত দূরে যাবে সেখানে শক্তির পার্থক্য কম হবে। ওকে স্যার, নেক্সট কিলোগ্রাম এর অথবা 1.3 অথবা কিলোগ্রাম মিটার মাইনাস 2 এককে নিউক্লিয়াসের ঘনত্ব 10^11, 10^14, 10^7, 10^20, কোনটা হবে স্যার? 10^17। অ্যাকচুয়ালটা হয় যেটা ঘনত্ব 2 × 10^17 কিলোগ্রাম মিটার মাইনাস 3, এটা হয় স্যার, ঠিক আছে, এসের ঘনত্ব নিউক্লিয়াসের। নেক্সট হাইড্রোজেন পরমাণুর উত্তেজিত স্তরের শক্তির পরিমাণ -3.4 ইলেকট্রন ভোল্ট। এই স্তরে স্থির শক্তির মান হবে -3.4 ইলেকট্রন ভোল্ট, -6.8 ইলেকট্রন ভোল্ট, 3.4 ইলেকট্রন ভোল্ট, 6.8, মানে ওগুলো প্লাস এগুলো মাইনাস। কী হবে স্যার? ব্যাস এই ফর্মুলাটা শুধু মনে রাখবো, ইপি সমান কি -2ek সমান 2En, এই সূত্র মনে রাখলেই হবে। হ্যাঁ কি না? কি পোটেনশিয়াল স্থিতিশক্তি সমান কি -2 × গতিশক্তি সমান 2 × মোট শক্তি। তাহলে কার কার চেয়েছে? শক্তি মানে কি মোট শক্তির বলা হয়েছে, আর স্থির শক্তি চেয়েছে, মানে এই দুটো, তাহলে এটাকে মিটিয়ে দিলাম। তাহলে আমাকে এই দুটো সম্পর্ক চেয়েছে। ইপি সমান কি 2En, En এর মান কত বলো? -3 পয়েন্ট, তাহলে -3.4 বসাও তো, গুণ করো তো, তাহলে কত হচ্ছে? 2 × -3.4 কত হচ্ছে? তাহলে মাইনাস আসবে, আর 6.8, এই তো স্যার এটা। বুঝতে পারলাম স্যার? ওকে, নেক্সটে চলে যাচ্ছে, দেখে নিও। ওকে স্যার, 1.5 কী বলছে দেখো, এ ও বি ধাতব পৃষ্ঠের ওপর নিউ কম্পাঙ্কের ফোটনের আপতন ঘটানো হলো। যদি দুটি ধাতুর প্রারম্ভ কম্পাঙ্ক যথাক্রমে নিউ/2 ও নিউ/3 হয়, তবে এ ও বি ধাতব পাত থেকে নিঃসৃত ইলেকট্রনগুলি সর্বোচ্চ গতিশক্তির অনুপাত হবে 2:3, 3:4, √3:2, 1:1। চলো কী করে করবো? কে ম্যাক্স সমান কি স্যার? কে ম্যাক্স সমান কি h/w0, হ্যাঁ কি না? বা স্যার w0 মানে কি, যেহেতু এখানে প্রারম্ভ কম্পাঙ্কের কথা বলে h/0, তাহলে h মানে কি হবে? নিউ মাইনাস নিউ নট, তাই তো? এটাই তো সূত্র, নিউ মাইনাস নিউ নট, তাই তো নাকি? আচ্ছা চলে এবার মান বসাই। প্রারম্ভ কম্পাঙ্ক কী বলেছে? এটা তো নিউই বলেছে, আর প্রারম্ভ কম্পাঙ্ক নিউ/2, তাহলে প্রথম ক্ষেত্রে চলো এটাকে k1 লিখলাম। k1 কত হবে স্যার? h নিউ মাইনাস কত লিখবো বলো? নিউ/2, মানে কত হলো? নিউ মাইনাস নিউ/2 মানে কি নিউ/2ই হচ্ছে। আচ্ছা নেক্সট k2 কত হচ্ছে দেখেন তো স্যার? h নিউ মাইনাস নিউ নট, মানে কি প্রারম্ভ কম্পাঙ্ক কত এর? নিউ/3, তাহলে 2/3 হয়ে যাবে, তাই তো? h নিউ 2/3 সামথিং এরকম কিছু চলে আসবে, দেখো 3 থেকে একবার দেবে 2/3। আচ্ছা, অতএব k1 = k2, অতএব k1 = k2 কত আসছে দেখো তো? k1 = k2 করো তো, h নিউ কেটে গেল, তাহলে কত পড়ে থাকলো? 1/2 = 2/3। কী করবো স্যার? 3 আর 6 লসাগু করো, 3 আর 2 লসাগু 6, তাহলে 6 দিয়ে গুণ করো, তাহলে 3 একে 6 দিয়ে গুণ করো 3, একে 6 দিয়ে গুণ করো 4, তাহলে 3:4, অপশান বি। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোনটি আলোকীয় তন্তুটি ব্যবহার করা হয়? প্রতিসরণ, অপবর্তন, বিচ্ছুরণ, অভ্যন্তরীণ প্রতিফলন। কোনটা স্যার? অবশ্যই আলোকীয় তন্তুতে কী ঘটে? অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে, হ্যাঁ কি না? ওকে নেক্সট চলে আসছে, দেখে নাও। ওকে স্যার, 1.7 কী বলছে দেখো, একটি কুণ্ডলিতে 0.08 সেকেন্ডে তড়িৎ প্রবাহ মাত্রা +10 অ্যাম্পিয়ার থেকে -10 অ্যাম্পিয়ারে পরিবর্তিত হলে 50 ভোল্ট তড়িৎচালক বল আবিষ্ট হয়। কুণ্ডলীর সাবেশাঙ্ক 0.1 হেনরি, 0.2 হেনরি, 0.8 হেনরি, 0.4। চলো ট্রাই করি। স্যার সাবেশাঙ্কের সাথে তড়িৎচালক বল এগুলোর কী সম্পর্ক স্যার? ই সমান কি LDIdt, হ্যাঁ কিনা? চলো মান বসা। ই তড়িৎচালক বল কত বলো? মাইনাস বসলাম না, শুধু মানটা লিখবো। তড়িৎচালক বল কত? ই কত স্যার? 50। ওকে, এল বের করতে হবে। ডিআই মানে কত? পরিবর্তন কারেন্টের 10 থেকে -10, মানে কত পরিবর্তন? 20। ভাই কত সময় এসে? 0.08। ক্যালকুলেশন করেন, যেটা আনসার আসবে সেটাই। কত হচ্ছে দেখো তো একটু, কত আসছে স্যার? অতএব এল সমান 50 × 0.08 বাই কত? 20, হ্যাঁ কি না? এরকম কিছু একটা চলে আসছে, তাহলে কত হবে দেখো। চলুন এটাকে হাওয়া বাতাস করলাম, এটাকে ভাবছি নেই, ধরেন একটা শূন্য কেটে গেল। ওকে স্যার, 2কে 5 দেবে, একে 0.04, 4 × 5 = 20, 0.2 বোধহয় চলে আসছে, দেখো তো এরকম আসবে। এটা 0.04, 4 × 5 = 20, 20 তো হবে না, 2 চলে আসবে, 0.2 দেখে না, এটা চলে আসবে স্যার, একটু চেক করে নিও ক্যালকুলেশনটা, এটাই আসবে। নেক্সট কোয়েশ্চেন, তীব্র গতি সম্পন্ন ইলেকট্রন 1.8 ধাতব লক্ষ্যবস্তুকে আঘাত করলে তড়িৎ চুম্বকের তরঙ্গে যে বিকিরণ নিঃসৃত হবে তা হবে কি? অবশ্যই স্যার এক্স রশ্মি। যখন তীব্র গতি সম্পন্ন ইলেকট্রনকে কোনো ধাতব পৃষ্ঠকে আঘাত করে তখন সেটা কি নিঃসৃত হয়? এক্স রশ্মি। নেক্সট, অথবা
আর 1.8 অথবা গ্রহ উপযোগ্য ব্যবস্থায় যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ ব্যবহার করা হয় তা হলো মাইক্রোওয়েভ, অতিবেগুনি রশ্মি, গামা রশ্মি, অবলোহিত রশ্মি। ঠিক আছে, নর্মালি স্যার কমিউনিকেশনে মাইক্রোওয়েভ, রেডিও দুটোই নর্মালি ইউজ করা হয়। ওকে স্যার, তো স্যার এখানে যেহেতু অপশন মাইক্রোওয়েভ আছে এটা দিয়ে দিলাম। ঠিক আছে স্যার, আচ্ছা স্যার, ওকে দেখে নিও। নেক্সট, ওকে স্যার দেখেন 1.9 কি বলছে, বিভিন্ন বর্ণের অক্ষরের ওপর একটি সমতল কাঁচফলক রাখা হলো, যে অক্ষরটি সবচেয়ে কম ওপরে উঠবে তা হলো লাল, বেগুনি, সবুজ কোনোটি নয়। বুঝতে পারলাম? মনে করো স্যার বিভিন্ন অক্ষর আছে, তার উপর একটা সমতল কাঁচফলক রেখে দিয়েছো। ওকে, এবার তুমি যখন দেখবা তখন কি এটা এখানে দেখতে পাবা না? তুমি যখন দেখবা কোথায়, বাপরে এত সুন্দর চোখ স্যার, তুমি যখন দেখবে এটাকে অবশ্যই এখানে দেখতে পাবা না, একটু ওপরে দেখতে পাবা। হ্যাঁ কেন, এটা আমরা পড়ে এসেছি প্রতিসরণ যে পার্শ্ব স্মরণ ঘটে। হ্যাঁ কেন পার্শ্ব স্মরণ বলছি, মানে হ্যাঁ সে একই কথা যে স্যার আপাত ঘটে যায়, ওপরে উঠে যায়, হালকা একটু ওপরে দেখতে পাই। তো ওপরে কতটা সরলো, ঠিক আছে স্যার, এখানে ছিল কতটা সরলো, এর রাশিমালাটা মনে আছে? একটু আমি লিখছি। এর রাশিমালা হচ্ছে স্যার x সমান d ইন্টু 1/1 মাইনাস মিউ। এটা হচ্ছে স্যার কতটা ওপরে উঠলো। তো কোয়েশ্চেন হচ্ছে সবচেয়ে কম ওপরে উঠবে, মানে কি এক্সের মান কোন অক্ষরের ক্ষেত্রে সবচেয়ে কম হবে এটাই বের করতে হবে। এই এক্সটাই রাশিমালা ডি সমান হচ্ছে স্যার অ্যাকচুয়াল গভীরতা, কতটা ওপরে উঠলো এটা হচ্ছে এক্স। আচ্ছা একটা বিষয় বলো স্যার, মিউ ভ্যারিজ অ্যাজ, আমরা একটু নিচে লিখছি, ঠিক আছে স্যার, মিউ ভ্যারিজ অ্যাজ 1/λ, এটা মনে রাখতে হবে। মিউ কি স্যার ল্যামডার থেকে মানে ব্যস্ত অনুপাতিক, ল্যামডা ভ্যারিজ কি বলতে পারি 1/μ। হ্যাঁ কিনা, তাহলে 1/μ এর জায়গায় আমি ল্যামডায় কতটা লিখতে পারি, সমান নয় কিন্তু আমি জাস্ট বোঝানোর জন্য এখানে আমি ল্যামডা হিসেবে ভাবতে পারি। হ্যাঁ কিনা, বুঝতে পারলাম কি বলতে চাইছি, সমান নয় ভ্যারিজ, তবু আমি বোঝানোর জন্য ল্যামডা লিখতে পারি। আচ্ছা মানে লিখলাম বোঝানোর জন্য। এর মানে কি ল্যামডার মান যত বেশি হবে এক্সের মান কি তত কম হবে। হ্যাঁ কিনা, কারণ যত বড় জিনিসকে বাদ দিবা সেই জিনিসটা আরও কি ছোটো হয়ে যায়। তাহলে স্যার যার ক্ষেত্রে ল্যামডা মান বেশি তার ক্ষেত্রে এক্স কম, তাহলে কার সবচেয়ে ল্যামডা বেশি, 7টা, তাহলে লালের মধ্যে অবশ্যই লাল। মাথায় রাখলো স্যার, এটা হচ্ছে কারণ। ওকে নেক্সট, একটি তড়িৎগ্রস্ত কণা সমপ্রাবল্যের চুম্বক ক্ষেত্রে আর ব্যাসার্ধের বৃত্তপথে আবর্তন করছে। যদি কণাটির শক্তির পরিমাণ দ্বিগুণ করা হয় তবে নতুন ব্যাসার্ধ হবে √2r 4r/√2। চলো ট্রাই করি স্যার। মনে আছে স্যার ব্যাসার্ধ পথের সূত্র কি mv/qb? হ্যাঁ কিনা, এটাই তো সূত্র। আর mv মানে কি লিখতে পারি √2me, যেখানে এটা কি গতিশক্তি, শক্তি সে যাই বলো। ওকে, গতিশক্তি ই, এখানে সে শক্তির সে একই কথা বলা হচ্ছে। তাহলে স্যার এম তো ধ্রুবক, ইউ ধ্রুবক, বি ধ্রুবক, এসব ধ্রুবক স্যার, বি সমান আর সেই আধানটাই, তাহলে আর ভ্যারিয়েন্স কেমন স্যার √e। হ্যাঁ কি না, তাহলে আমাকে কী চেয়েছে স্যার r2/r1, চলো করা যায়। তাহলে r2/r1 সমান কী হবে স্যার √e2/e1। চলো মান বসানো যাক। r2 মানে কত যেটা বের করতে হবে, r1 মানে কত, এই তো স্যার ক্যাপিটাল আর যেটা ছিল। স্যার e2 মানে কত, দ্বিগুণ করা হচ্ছে, তাহলে 2e1। হ্যাঁ কি না, আর e1 মানে e1, তাহলে কেটে গেলে কত হলো √2। তাহলে স্যার r2 সমান কত হলো √2 × r। এটাই বসে পাঠিয়ে দাও, √2 × r। কোনটা আছে স্যার, এই তো স্যার। ওকে নেক্সট, কোনো তড়িৎ প্রবাহ বহনকারী পরিবাহী তড়িৎ প্রবাহ ঘনত্ব তড়িৎ ক্ষেত্রের অনুপাতকে বলা হয় রোধাঙ্ক, পরিবাহিতাঙ্ক, রোধ, গতিশীলতা। গতিশীলতা মানে সচলতা, একই কথা। ঠিক আছে স্যার, ওকে কোনটা হবে স্যার? আচ্ছা একটু মেটাই, তাহলে বুঝে যাবে, এটা একটু মেটাচ্ছি। চলো এখানেও লেখা যাবে স্যার। ওহমের সূত্রের ভেক্টর রূপ মনে আছে, যে সমান কি সিগমাই। হ্যাঁ কি না, এটাই তো নাকি, যে সমান সিগমাই, যেটা ওহমের সূত্রের এই আকারেতে লিখতে চাই, যে সমান কি সিগমাই, ভেক্টর সাইন দিয়ে লিখলে যে ভেক্টর সমান সিগমাই, আমি নর্মালি লিখলাম যে সমান সিগমাই। তাহলে যে/ই, এটাই তো তড়িৎ প্রবাহ ঘনত্ব, যে/ই এটাই তো বলছিয়েছে যে স্যার তড়িৎ প্রবাহ ঘনত্ব তড়িৎ ক্ষেত্র অনুপাত কী হবে সিগমা, আর সিগমাটা কি স্যার অবশ্যই পরিবাহিতাঙ্ক। ঠিক আছে স্যার, আচ্ছা দেখে নিও। নেক্সট কোয়েশ্চেন দেখো 1.11 মানে 11 ওয়ারেরটা দেখো, একটি আর অভ্যন্তরীণ রোধের তড়িৎ কোষের দুই প্রান্তে আর বহিস্থ ক্যাপিটাল আর বহিস্থ রোধ সংযোগ করা হলে যে শর্তে বর্তনীতে সর্বোচ্চ প্রবাহ পাওয়া যাবে তা হলো ক্যাপিটাল আর সমান স্মল আর, ক্যাপিটাল গ্রেটার স্মল আর, ক্যাপিটাল আর লেস দেন স্মল আর সমান 2r। কোনটা হবে স্যার? অবশ্যই অভ্যন্তরীণ রোধ আর বহির্বর্তনীন রোধকে কি সমান হতে হবে। হ্যাঁ কিনা, তবে তো বর্তনীতে কি সর্বোচ্চ প্রবাহ যায়। ওকে নেক্সট 1.12 একটি গলীয় তরল ফোঁটা ধারকত্ব 1 মাইক্রোফ্যারাড। এটির বিভাজন ঘটে সমান ব্যাসার্ধের 8টি ফোঁটার সৃষ্টি হলো। প্রতিটি ফোঁটা ধারকত্ব কত হবে? 1/2 মাইক্রোফ্যারাড, 1/4 মাইক্রোফ্যারাড, 1/8, 8 মাইক্রোফ্যারাড। চলেন কি স্যার 8টি, তাই তো? তাহলে কি 4/3 পাই r কিউব সমান কি 8 × 4/3 পাই r কিউব। হ্যাঁ কি না, এটাই তো করতে পারি, তাই তো নাকি? স্যার বড় ব্যাসার্ধের, বড় দেখছো কী সব লিখছি, বড় গোলকের যে আয়তন সেটা কি 8টা ছোটো গোলকের আয়তনের সমান হয়, তাহলে ক্যাপিটাল আর সমান কী হবে? অবশ্যই 2 স্মল আর। হ্যাঁ কি না, এটাই তো হবে, তাই তো? আচ্ছা যেহেতু স্যার ধারকত্ব সি ভ্যারিজেস কি আর তো নাকি, সি ভ্যারিজেস আর তো ব্যাসার্ধর কি সমানুপাতিক হয়। হ্যাঁ কি না, তাই তো? এটাই তো হয়, সি ভ্যারিজেস কি আর, সে সি সমান 4/8 হোক বা সি সমান আর হোক, সি ভ্যারিজেস আর। আচ্ছা তাহলে স্যার C2/, চলো তাহলে প্রথমে C1টাকে বলি, তাহলে স্যার C2/C1,
C2/C1 সমান কী করতে পারি স্যার R2/R1। C2টাকে স্যার ছোটো ধরলাম আর C1টাকে স্যার বড় ধরলাম। বুঝতে পারলাম কি বলতে চাইছি? আরও একবার রিপিট করে দিই। C2টাকে ছোট, যেগুলো ভাঙার পর সৃষ্টি হচ্ছে, C1টা কি স্যার আগে যেটা বড় ছিল। তাহলে ভাঙার স্যার ছোটোগুলোর ব্যাসার্ধ কত স্মলার আর বড়টার ব্যাসার্ধ কত ক্যাপিটাল আর, হ্যাঁ কে না? তো চলো মান বসাই তাহলেই হবে। ওকে চলেন মান বসানো যাক। তাহলে C2 কি বের করতে হবে, C1 কত বলেছে, কত মাইক্রোফ্যারাড, কত মাইক্রোফ্যারাড কোথায় গেল স্যার 1। ওকে স্যার আর স্মল আর স্যার ছোটো, এটাকে R1 R2 দিতে পারতে কিছু যায় আসে না বোঝানোর জন্য। আর ক্যাপিটাল আর মানে কত 2R। তাহলে স্যার হাফ, তাহলে C2 সমান কত হলো হাফ মাইক্রোফ্যারাড। কোনটা হবে এটা? মাঝে ঢুকলো তো স্যার, এটাকে তুমি R1 R2 ধরতে পারো, এগুলো R1 R2 করতে পারো, কিন্তু বড়োর জন্য ক্যাপিটাল আর ছোটোর জন্য স্মল আর। ঠিক আছে, সি ভ্যারিজেস কেন আর বুঝতে পারলাম, কারণ স্যার C সমান 4πε আর হয় SI এ, আর CGS এ কি C সমান আর, তো এক কথা আর এর সমানুপাতিক, তো ব্যাস তাহলেই হবে। ওকে স্যার দেখে নিও। 1.13টা কী বলছে দেখো তো, দুটি অসীম বিস্তৃত সমতলীয় সমান্তরাল পাতে সিগমা তলমাত্রিক ঘনত্বের সমপরিমাণ বিপরীত জাতীয় আধান দেওয়া হলো। পাতদ্বয়ের মধ্যবর্তী স্থানে যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র হবে σ/2ε0, σ/ε0, 2 σ/ε0 শূন্য। কী হবে স্যার? চলেন এটা প্লাস এটা মাইনাস, এগুলো অসীম। ঠিক আছে, এটা প্লাস সিগমা এটা মাইনাস সিগমা, যেটা স্যার সিগমা সমান বলেছে। আচ্ছা যে কোনো মধ্যবর্তী স্থানে কী বের করবো স্যার? তড়িৎ ক্ষেত্র। আচ্ছা একটা বিষয় বলো স্যার, যে বিন্দু তড়িৎ ক্ষেত্র কি +1 ভাববো, হ্যাঁ কিনা? সেখানে কত আছে +1 আধান আছে। তাহলে বলেন স্যার প্লাস প্লাসকে কি বিকর্ষণ, তাহলে এই দিকে এর জন্য হবে, আর এর জন্য কি মাইনাস, প্লাসকে কি আকর্ষণ, তবু এই দিকে, তাহলে কি সিম্পলি যোগ হবে। স্যার অসীম পাতের নিকটে স্যার কত হয় স্যার? সিগমা বাই কী হয় 2ε0। যদি শূন্য মাধ্যম হয়, এখানে তো শূন্য মাধ্যমে বোধহয় বলে দিয়েছে তাই না? কিছু বলেনি মানে শূন্য মাধ্যমে, যেহেতু স্যার অপশান ওইভাবে দেওয়া আছে, কে কোনো গল্প বলেনি। তাহলে কি এটা প্রথম পাতের জন্য আর দ্বিতীয় পাতের জন্য একই। এটাই তো সূত্র যে স্যার অসীম গাউসের উপপাদ্য সাহায্য করেছিলাম তো, অসীম পাতের নিকটে তড়িৎ ক্ষেত্র কত হয় σ/2ε0, হ্যাঁ কি না? আচ্ছা তাহলে কত হলো স্যার? σ/ε0। কোনটা আছে দেখে না, তো অপশান বি, চেক করে নিও। ঠিক আছে স্যার, ওকে নেক্সট চলে আসছি 1.14-এ চলে এলাম। 14 নম্বর কোয়েশ্চেন। আই ও 4i প্রাবল্যের দুটি আলোক উৎসকে ব্যাতেজের পরীক্ষায় ব্যবহৃত করা হচ্ছে। যে বিন্দুতে দুই উৎস থেকে তরঙ্গদ্বয় π/2 দশা পার্থক্যে মিলিত হয় তার প্রাবল্য হবে 9i5i3i। চলো ট্রাই করি। স্যার মনে আছে স্যার এই প্রাবল্যের সূত্র যেটা একদম লব্ধি হয়, আই রেজাল্টেন্ট। ঠিক আছে স্যার, আই রেজাল্টেন্টের সূত্র কি i1 + i2 + 2 রুট কি i1 রুট i2 কি cos phi, যেখানে ফাইটা দশা পার্থক্য চলে বের করে। i1 মানে কত i2 মানে কত বলো 4i, প্লাস আমি লিখতে যাবো না কেন বলো তো, 2 এখানে i বসাবে, i2 এখানে cos কত ডিগ্রি 90, তাহলে কত হয়ে যাবে 0, এটা cos 90 কত 0 হয়ে যাবে। চলো লিখলে লিখো রুট i রুট 4i cos কত 90 বা π/2 যা লিখবে লিখো, ওটা 0, তাহলে কত হয়ে গেলো 5i। দেখে নাও নেক্সট। ইয়াংয়ের দ্বিরেখা ছিদ্র পরীক্ষায় দুটি ছিদ্রের দূরত্ব d এবং ছিদ্র থেকে পর্দাদূরত্ব D, ব্যবহৃত আলো তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা হলে ঝালের কৌণিক ভেদ λd/d, λd/2d, λ/d λ/2d। কোনটা হবে? আচ্ছা যেটা আমরা জানি, যেটা জানতাম সেই রেসপেক্টে কি হয় λ/2d। এটা কার রেসপেক্টে হতো স্যার? আগে রিপিট করছি, এটা কখন হতো? যেটা আমরা পড়ে এসেছি, যেখানে 2dটাকে কি বলা হয় ছিদ্র দুটির দূরত্ব, কিন্তু এখানে ছিদ্র দুটির দূরত্ব 2d বলেছে না d বলেছে, তাহলে স্যার এখানে এটা হবে। মাথায় ঢুকলো কি বলতে চাইলাম? এখানে ছিদ্রদ্বয়ের দূরত্ব 2d হলে λ/2d হয়, কিন্তু এখানে ছিদ্রদ্বয়ের দূরত্ব d বলেছে, λ/, কি হবে d হবে। এই জায়গাটা একটু সাবধান থাকবো। ঠিক আছে স্যার, দেখে নিও। সেকশন 2 গ্রুপ এ, মানে আমরা শর্ট কোয়েশ্চেনে চলে এলাম। দেখো প্রথম কোয়েশ্চেন কি বলছে 2.1, অবিশুদ্ধ হিসেবে একটি পঞ্চযোজী মৌল সংযোজনে বিশুদ্ধ অর্ধপরিবাহীর শক্তি স্তরের কি পরিবর্তন হয়? উত্তর হবে স্যার হ্রাস পায়। শক্তি স্তর এখানে শক্তি ব্যবধান, তাহলে উত্তরটা এইভাবে লিখে দিও, অবিশুদ্ধ হিসেবে একটি পঞ্চযোজী মৌল সংযোজনে বিশুদ্ধ অর্ধপরিবাহীর শক্তি স্তর হ্রাস পায়। ঠিক আছে, এই জায়গাটাতে লিখে দিও শক্তি স্তর হ্রাস পায় বা শক্তি ব্যবধান, একই কথা। ঠিক আছে স্যার, ওকে দেখে না 2.1 এর অর কি বলছে দেখো, সৌরকোষ নির্মাণে গ্যালিয়াম আর্সেনাইডকে সাধারণত ব্যবহার করা হয় কেন? তার কারণটা দেখে নাও, গ্যালিয়াম আর্সেনাইডের শোষণ গুণাঙ্ক বেশি হয়, আপতিত আলোর বেশিরভাগ অংশ শোষণ করে নেয় এবং এর কার্যকারিতা বেশি, তাই লিখে দিও সৌরকোষ নির্মাণে ব্যবহার করা হয়। ঠিক আছে স্যার, নেক্সট। পরমাণু তৃতীয় কক্ষপথে অবস্থিত একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ, স্যার সূত্র কি L সমান কি NH/2 পাই, N মানে কত 3, H/2 পাই, তাই তো নাকি? H এর ভ্যালু কত 6.626 × 10⁻⁻⁻ কত -34, আর 2 পাই 2 × কত 3.14। বুঝতে পারলাম, তুমি সূত্রটাও লিখতে পারতে, কিন্তু শর্ট কোয়েশ্চেনে তো লেখার দরকার নেই। NH/2 পাই
তাই তো, এনের জায়গায় 3, এইচের জায়গায় 6.6 10 minus 4 2 into পাই, যত আনসার আসবে সেটা। একটু ক্যালকুলেটার বসে দেখো তো কত আসছে, যেটা আসছে স্যার সেটাই দেখেন কত আসছে, সামথিং এরকম কিছু চলে আসবে। দেখে নিয়ে তো 3.16 × 10⁻³ জুল সেকেন্ড। একটু চেক করে নেব জুল সেকেন্ড কেন স্যার, কারণ স্যার এইচেরই তো এখানে আছে, কি বলবো, একক আছে, আর তো নেই, এনেরও একক নেই, 2 পাইয়ের একক নেই, তাহলে এইচের যেটা একক সেটা এই জুল সেকেন্ড। ওকে নেক্সট স্যার, এটা কী হবে দেখেন তো, 2.2 এর ওয়ার হাইড্রোজেন বর্ণালীর যে অংশ তড়িৎচুম্বকীয় বর্ণালীর দৃশ্যমান অংশে অবস্থিত তার নাম লেখো। কোনটা হবে চলো ভাবো, লাইম্যান, বামার, ফান্ড, ব্র্যাকেট, এসব প্যাসেন, কোনটা হবে? অবশ্যই বামার শ্রেণী, এটা মনে রাখবো। দৃশ্যমানের ক্ষেত্রে বামার, ঠিক আছে, ইউভির ক্ষেত্রে কি লাইম্যান, আর বাকি যে তিনটা ফান্ড, প্যাসেন, ব্র্যাকেট, ওগুলোর জন্য অবলোহিত। তাহলে আনসার হয়ে গেল স্যার, উত্তর এইভাবে লিখে দেওয়া, হাইড্রোজেন বর্ণালীর বামার শ্রেণীর তড়িৎচুম্বকীয় বর্ণালীর দৃশ্যমান অংশে অবস্থিত। ঠিক আছে স্যার, আচ্ছা দেখে নাও। ওকে স্যার, দেখেন কি বলছে, তরঙ্গমুখের উপর অবস্থিত দুটি বিন্দুর দশা পার্থক্য কত? কত? অবশ্যই তরঙ্গমুখ মানে কি স্যার, প্রতিটা বিন্দু দশা কি সমান, তাহলে 0 স্যার। নেক্সট, একটি সরু রেখাচিত্র থেকে নির্গত উৎসের তরঙ্গমুখ কীরূপ হবে? তুমি নিজে থেকেই ভাবো, মনে করো একটা সরু জায়গা আছে, ঠিক আছে, মনে করো একটা দেয়াল আছে, দেয়ালে একটা সরু একটা দাগ কেটে দিলে, এবার তুমি জল পাঠাচ্ছ, এরকম ভাবো, জলগুলো কী আকারে বেরোবে? চোঙ আকৃতি আকারে নয়, হ্যাঁ কিনা, সরু সরুভাবে এইভাবে স্যার ছড়িয়ে পড়বে, তাহলে কেমন হবে স্যার? অবশ্যই চোঙ আকৃতি, চোঙ আকৃতি। ঠিক আছে স্যার, বুঝতে পারলাম। ওকে নেক্সট, একটি ড্যাশ তড়িৎগ্রস্ত কণা শুধু তড়িৎ ক্ষেত্র উৎপন্ন করে। কে শুধু তড়িৎ ক্ষেত্র উৎপন্ন করে? অবশ্যই স্থির কণা, ঠিক আছে, কারণ গতিশীল হলে কি চৌম্বক ক্ষেত্র চলে আসবে। নেক্সট, 20 তাপমাত্রার ঊর্ধ্বে একটি অয়স্চুম্বক পদার্থের আচরণ পরাচুম্বক পদার্থের মতো, ঠিক না ভুল? অবশ্যই ঠিক, কারণ 20-র ওপরে কি অয়েস পদার্থে পরিণত হয়, তাহলে উত্তর হবে ঠিক। ঠিক আছে স্যার, আচ্ছা দেখে নিও, নেক্সট কোয়েশ্চেন চলে আসছে। ও মানে আর তো নেই স্যার, হয়েই গেল, দেখেন। ওকে স্যার, তাহলে এই তো এই এটা কমপ্লিট হলো। সবাই ভালো থাকি, সুস্থ থাকি এবং পড়াশুনো করতে থাকি। থ্যাংক ইউ সো মাচ।